সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1096তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাহিনের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীক্ষায় পাশ করানোর জন্য শিক্ষকের কুপ্রস্তাবে রাজি হয় ছাত্রী। চট্টগ্রামেরই এক শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব ভয়ানক এক ঘটনা। বন্ধুরা, মাহিনের জীবনের গল্পটা আমি আজ থেকে বেশ কয়েক মাস আগে পেয়েছি এবং গল্পটা পাওয়ার পর আমি বললাম, ভাই যেহেতু এটা আপনার পারিবারিক একটা বিষয়, আপনি চিন্তা করেন যে পারিবারিকভাবে এই জিনিসটা সমাধা করা যায় কিনা। কারণ এটা যদি আপনি পাবলিকলি করেন, এরপর যদি আপনি এটা সমাধা করেন, দেখা যাবে কি যে আপনার পারিবারিক মান সম্মান অনেক নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি চেষ্টা করেন যে আসলে গল্পটা প্রচার না করে আপনি পারিবারিকভাবে, যেহেতু আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, সব কিছু ঠিক করা যায় কিনা। কিন্তু মাহিন অনেক মাস ঘোরাফেরা করার পরেও সে কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারেনি বা পরিবার থেকে ওরকম কোনো সাপোর্ট পায়নি, যার জন্য সর্বোপরি গল্পটা আমাকে বললো পাবলিক করার জন্য, যার জন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ছেলে মাহিনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে মাহিন হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহিন হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুগণ, আমি ওর জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বন্দনগরী চট্টগ্রাম থেকে অনেক দূরে কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমাদের এলাকারই একটা নুরানি মাদ্রাসায় আমার বাবা শিক্ষকতা করে এবং আমার বাবা আমাদের এলাকাতে সবচেয়ে বেশি শিক্ষিত একজন মানুষ। দ্বীনি লাইনে, ইসলামিক লাইনে আমার বাবা পড়াশোনা করেছে। আমাদের এলাকায় আমার বাবাকে অনেকে হুজুর বলেও সম্বোধন করে। আমার আব্বা জমাতে সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এলাকার মানুষের সাথে আমার বাবার খুব মধুর একটা সম্পর্ক। আমি আমার বাবার সন্তান হিসেবে আমার শৈশবের দিনগুলো খুব সম্মানের সহিত কাটে। এলাকার সব মানুষগুলো আমাকে অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। বড় হবার পরে আমার মায়ের মনে ইচ্ছা জাগলো যে আমার যে ছোটো ভাই আছে, আমার ছোটো ভাইকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে এবং আমাকে স্কুলের লাইনে পড়াবে। যেহেতু আমরা 2 ভাই, আমার প্ল্যানিং করলো যে একজন হচ্ছে জেনারেলে পড়াশোনা করবে এবং আরেকজনে মাদ্রাসায় পড়াশোনা করবে। এই সিদ্ধান্ত করে আমার মা তখন আমাকে জেনারেলে মানে স্কুলে ভর্তি করলো। আমি তখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি এবং প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে আমি আমাদের এলাকারই হাই স্কুলে ভর্তি হই। আমাদের এলাকায় বলতে আমাদের পার্শ্ববর্তী কোনো গ্রামে একটা হাই স্কুল আছে, আমি তখন সেই হাই স্কুলে ভর্তি হই। তো দেখা গেল কি যে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি, আমি যথেষ্ট পরিমাণে মেধাবী একজন ছাত্র ছিলাম। মানে এতটাই মেধাবী ছিলাম যে ক্লাস 5-এ আমি খুব অল্পের জন্য বৃত্তি পাইনি। মানে আমি বৃত্তি পাইতাম, আমাদের স্কুলে সবাই শিওর ছিল যে আমি বৃত্তি পরীক্ষায় পাশ করতাম, কিন্তু আমি বৃত্তি পাইনি। এটার জন্য আমার শিক্ষক সহ শুরু করে আমার আব্বা আম্মা সবাই অনেক বেশি মর্মাহত হয়। যাই হোক, আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই, আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ছিল সবাই আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসত এবং সবাই ভাবতো যে আমি সত্যি ওনাদের স্কুলের খুব সৌভাগ্য বয়ে আনবো এবং আমি যথেষ্ট মেধাবী ছিলাম। আমাদের স্কুলের একজন শিক্ষক ছিল যার নাম হচ্ছে এনায়েত স্যার। এনায়েত স্যারের বাড়ি আমাদের এলাকাতেই। উনি আমাদের এলাকারই একজন শিক্ষক এবং তিনি একসময় মেম্বারি ইলেকশনও করে এবং তিনি 5 বছর যাবৎ মেম্বারিও করে। তার পাশাপাশি তিনি প্রাইমারি হাই স্কুলের শিক্ষকও বটে। সবাই তাকে অনেক বেশি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসে এবং স্যার অনেক বেশি নম্র, ভদ্র এবং এলাকার অনেক ভালো একজন প্রতিনিধিও বটে। তো স্যার আমাকে খুব ভালোবাসতো, স্যারের সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক ছিল। ক্লাস 6 থেকে আমি যখন ক্লাস 7-এ উঠি তখনও কিন্তু আমার রুল নাম্বার 1। ক্লাস 7 থেকে যখন আমি ক্লাস 8-এ উঠি তখন আমার রুল নাম্বার 1 এবং 8 থেকে ক্লাস 9-এ ওঠার পরেও আমার রুল নাম্বার 1 ছিল। তো 9-এ ওঠার পরে হঠাৎ করে আমাদের এলাকাতে মানে আমাদের স্কুলের মধ্যে একটা মেয়ে এসে ভর্তি হয়। আমরা যখন ক্লাস 9-এ উঠি ওই মুহূর্তে, তো ওই মেয়েটা যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে দেখা গেল কি এই মেয়েটার এর আগে একটা বিয়ে হয়েছিল যার নাম হচ্ছে সাবিহা। এর আগে একটা বিয়ে হয়েছিল এবং বিয়ে হবার পরে হাজব্যান্ডের সাথে তার বনাবনি হচ্ছিল না, ভালো হচ্ছিল না। তো সে হাজব্যান্ড ছেড়ে চলে আসে। হাজব্যান্ডের সাথে 3 বছর যাবৎ সংসার করে, বাট কোনো বাচ্চা কাচ্চা হয় না এবং 3 বছর হাজব্যান্ডের সাথে সংসার শেষ করে সে তার বাবা মায়ের বাড়িতে আবার চলে আসে, মানে আমাদের এলাকাতে আসে। তা আমাদের এলাকাতে আসার পরে মেয়েটা তখন সিদ্ধান্ত নিল সে পড়াশোনা করবে। তার বোরিং সময় কাটতেছিল, হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছে, শ্বশুরবাড়ির লোকজনদেরকে ছেড়ে আসছে। এখন সব কিছুতে তার খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছিল না। এই জন্য সে সিদ্ধান্ত নিল সে পড়াশোনা করবে। এবং আমরা এও শুনেছিলাম সে নাকি যখন তার শ্বশুরবাড়িতে ছিল তখনও নাকি তার হাজব্যান্ড নাকি তাকে পড়াশোনা করায়, স্কুলে ভর্তি করায়। ওখানে সে ক্লাস 8 পর্যন্ত পড়ছে।
এরপরে দীর্ঘ বছর পড়াশোনা করেনি, এখনই সে ক্লাস 9-এ ভর্তি হয়েছে আমাদের সাথে। তো মেয়েটা দেখতে শুনতে খুব যে বেশি একটা ভালো ছিল তা না, মোটামুটি মিডিয়াম চেহারা ছিল, বাট অনেক লম্বা ছিল, শরীরের গঠন অনেক সুন্দর ছিল এবং চেহারাটা অনেক মায়াবী ছিল সত্যিকার অর্থে, বাট অনেক ফর্সা না, শ্যামবরণ ছিল। তো মেয়েটা স্কুলে আসার পরে আমাদের এনায়েত স্যার এই মেয়েটার প্রতি খুব বেশি কেয়ারিং হয়ে পড়ে। মানে স্যার আগে আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, স্নেহ করতো, স্যারের সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল। কিন্তু দেখা গেল এই মেয়েটা আসার পরে, মানে সাবিহা যখন আসার পরে স্যার অলওয়েজে সাবিহাকে নিয়ে পড়ে থাকে। এইভাবে মাসখানি কেটে যাওয়ার পরে সাবিয়ার বাবা একদিন আমাদের স্কুলে আসে। স্কুলে আসার পরে আমাদের এনএস স্যার তখন তারা অফিসে নিয়ে যায় এবং অফিসে নিয়ে যাওয়ার পরে সাবিয়ার বাবার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে এবং বলার পরে একটা পর্যায়ে আমাদের এনএস স্যার এরকম একজন স্যার ছিল, মানে উনার বাসায় এসে মানুষ প্রাইভেট পড়বে, মানে বাচ্চারা প্রাইভেট পড়বে, আমরা প্রাইভেট পড়বো, ওনার বাসায় এসে উনি রাজি হইতো না, মানে পড়াবে না, ওনার হাতে সময় নেই। তো কিন্তু উনি মানে সাবিহাকে পড়ানোর জন্য সাবিহার বাসায় চলে যেত, ওই মেয়ের বাসায় যেত এবং বাসায় গিয়ে ওই মেয়েকে টিউশনি করতো, মানে প্রাইভেট পড়াইতো। তো আমরা একদিন স্যারকে জিজ্ঞেস করি যে স্যার কী ব্যাপার, আপনি তো নিজের বাসায়ও আমাদেরকে প্রাইভেট পড়াইতেন না এবং আপনি প্রাইভেট পড়ানোকে পছন্দই করতেন না, কিন্তু আপনি সাবিয়ার বাসায় গিয়ে সাবিয়াকে নিজে পড়াইতেছেন, এই বিষয়টা কেমন লাগে বলেন তো? তো স্যার বলল সাবিয়ার বাবা আমার কাছে আসছে, এসে বলল যে আমার মেয়েটা দীর্ঘদিন মানে দীর্ঘ বৎসর যাবৎ পড়াশোনার বাইরে ছিল, ঠিকমতো পড়াশোনা করতে পারে, পারিবারিক প্রচণ্ড রকমের চাপে ছিল, যার জন্য আমার মেয়েটা এখন ক্লাস 9-এ পড়ে, কয়েক বছর মানে 2-1 বছর পরেই তো এসএসসি পরীক্ষা দিবে, এই জন্য আপনি আমার মেয়েটাকে একটু স্পেশালি দেখবেন। তো আসলে এত বাচ্চার মাঝে তো আর স্পেশালি দেখা যায় না, যার জন্য আমি তাকে প্রাইভেট পড়ানোর জন্য রাজি হইলাম। তো আমরা বললাম যে স্যার তো আপনি তার বাসায় গিয়ে পড়ান কেন, সে তো আপনার বাসায় আসতে পারে। স্যার বলে যে না, একটা মেয়ে মানুষ আমার বাসায় এসে পড়াশোনা করবে, আর যেহেতু তার বয়সটা অনেক হয়ে গেছে, সে তো তোমাদের থেকেও সিনিয়র। তো চিন্তা করলাম যে না থাক, আমি ওর বাসায় গিয়ে ওকে পড়াবো। তো আমরা কিন্তু স্যারকে এতটাই সম্মান করতাম, মানে এতটাই স্যারের প্রতি আমাদের ভক্তি ছিল যে স্যার যখন যেটা বলতো আমরা সেটাই বিশ্বাস করতাম। এক কথায় বলতে গেলে স্যারের কথায় আমরা উঠতাম, স্যারের কথায় বসতাম, আমরা কখনোই স্যারের কথার বাইরে মানে যেতাম না আর কি। স্যারের সাথে আমাদের এত গভীর এবং ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। তো ক্লাস 9-এ পড়া অবস্থায় আমরা তখন একটা জিনিস দেখি, মানে প্রতি 3 মাস পর পর আমাদের সেমিস্টার পরীক্ষা হইতো স্কুলের মধ্যে, অ্যান্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে আমি সবসময় দেখতাম যে সাবিয়া ফার্স্ট হইতো। এবং সাবিয়া এরকম একটা মেয়ে ছিল, ধরেন মানে কোনো কিছুই পারতো না ক্লাসে এবং সব সাবজেক্টে ও খুব ভালো রেজাল্ট করতো, এরকম একটা অবস্থা। তো আমরা এটাতে কোনো কিছু মনে করতাম না, এরকম করতে করতে আমরা তখন ক্লাস 9-এ ফাইনাল পরীক্ষা দিব, মানে এসএসসি পরীক্ষা দিব। ক্লাস 9-এর এসএসসি পরীক্ষা দিয়ে আমরা যখন ক্লাস 10-এ উঠে ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি যে ছেলে সবসময় আমার রোল নাম্বার 1 থাকতো, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত আমার রোল নাম্বার 1 ছিল, কিন্তু 9 থেকে যখন ক্লাস 10-এ উঠে ভাই আমার রোল নাম্বার হয়ে যায় 2। প্রথম স্থান অধিকার করে সাবিয়া, মানে সাবিয়া তখন ফার্স্ট ছাত্রী হিসেবে হয়ে যায়। সাবিয়া এত বেশি মার্ক পায়, মানে এত বেশি মার্ক ও পায় যেটা আসলে চিন্তা করার মতো না। যে মেয়েটা ঠিকমতো রিডিং পড়তে পারতো না, ইংলিশ রিডিং পড়তে পারতো না, মানে পড়াশোনায় এতটাই দুর্বল ছিল, তা সেই মেয়েটা কী করে ফার্স্ট গার্ল হয়ে গেল, এই বিষয়টা তখন আমার মনে অনেক সন্দেহের জন্ম দিল যে কী ব্যাপার, ও কী করে ফার্স্ট গার্ল হয়, ও তো ফার্স্ট গার্ল হতেই পারে না, এটা কীভাবে সম্ভব, মানে অনেক সন্দেহ লাগলো যে কেমন করে হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। তো এবার অন্য স্যারদের সাথে কথা বলি, অনেক স্যারদের সাথে কথা বলি এই সাবিয়ার বিষয়ে, কারণ স্যারদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, স্কুলের প্রতিটা স্যারের সাথে আমার খুব মধুর সম্পর্ক ছিল। তো স্যারদেরকে যখন জিজ্ঞেস করতাম, সব স্যাররাই বলতো যে এনএস স্যার নাকি ওনাদেরকে বলছে যাতে এই মেয়েটাকে ভালো রেজাল্ট করাইতে। তো কেন এনএস স্যার এতটা করবে এই মেয়ের জন্য এবং এত কিছু করার কারণ কি? স্যারদেরকে যখন জিজ্ঞেস করি বাকি স্যারদেরকে, স্যাররা তখন বলে যে এনএস স্যার বলতেছে মেয়েটা ড্রপ দিয়েছে, তো অনেক বছর পড়াশোনা করেনি, এখন যদি পড়াশোনার প্রতি তার উৎসাহ না জাগে তাহলে সে আর পড়াশোনা করবে না। মেয়েটা যেহেতু অনেক বছর ড্রপ দিয়েছে, আপনারা সবাই থেকে একটু ভালো মার্ক দিয়ে যাতে তার রেজাল্টটা ভালো হয়। এবং একইভাবে হচ্ছে এনএস স্যার নিজে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ওকে ফার্স্ট গার্ল বানিয়ে দেয়। তো সব কিছু সহ্য করলেও আমি এই জিনিসটা সহ্য করতে পারি নাই, মানে আমার ভিতরে তখন প্রচুর পরিমাণের হিংসা কাজ করতে শুরু করে যে কী ব্যাপার, সাবিয়া কেন ফার্স্ট গার্ল হবে, এ তো হতে পারে না। এবং এখানে অবশ্যই এনএস স্যারের কোনো না কোনো একটা স্বার্থ আছে। এই স্বার্থ খোঁজাখুঁজি করতে গিয়ে আমাদের স্কুলেরই এক মেয়ের মাধ্যমে আমি জানতে পারি আমাদের ক্লাসমেট সাবিয়ার সাথে নাকি আমাদের এনএস স্যারের এক অবৈধ সম্পর্ক আছে। এটা জানার পরে আমার ভিতরে তখন এত পরিমাণে রাগ কাজ করলো। তিনি আমাদের এলাকার একজন শিক্ষক এবং সম্মানিত শিক্ষক, আমি অনেক বছর ধরে দেখে আসছি এবং তিনি আমাদের এলাকার একজন মানুষ, বাট উনি এই ধরনের কাজটা কীভাবে করতে পারলো, কীভাবে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিল বা তার ছাত্রীর সাথে তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে গেল। তো আমার ভিতরে তখন আমাদের স্কুলে অনেক পোলাপাইন ছিল, বন্ধুরা বুঝেন তো ক্লাস 9-10-এ পড়লে সবার রক্তই গরম থাকে, একেবারে মানে টকটকা গরম। তা সবাই মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে এনএস স্যারকে আমরা একটা উচিত শিক্ষা দিব এবং এনএস স্যারকে শিক্ষা দিয়ে আমরা স্কুল থেকে চিরতরে বের করে দিব।
এরপর যাতে এনায়েত স্যার আর কখনো কোনো দিন আমাদের স্কুলের ত্রিসীমানার মধ্যে আসতে না পারে। এই সিদ্ধান্তে আমরা সবাই উপলব্ধ হলাম এবং এনায়েত স্যারকে ধরার জন্য আমরা তখন ফাঁদ পাততে শুরু করি। স্কুলের বিভিন্ন জায়গায় ফাঁদ পাতি এনায়েত স্যারকে কীভাবে ধরা যায়, কিন্তু এনায়েত স্যার এতটাই ট্যালেন্ট ছিল, আমরা জানতে পারি এনায়েত স্যার কোনোদিনও স্কুলে সাবিয়ার দিকে চোখ তুলে তাকাইতো না। স্কুলের মধ্যে সাবিয়াকে মামুনি বলে সম্বোধন করতো এবং সাবিয়ার সাথে পড়াশোনা করে, মানে আমাদের সাথে পড়াশোনা করে অন্য অন্য মেয়েদের মাধ্যমে। তখন আমরা একটা নিউজ পাইলাম যে স্যার যে সাবিয়াকে প্রাইভেট পড়াইতে যায় এবং প্রাইভেট পড়াইতে গেলে পরে স্যার তখন সাবিয়ার সাথে সাবিয়াদের ঘরে খারাপ সম্পর্ক করে। এইটা ধরুন আমাদের স্কুলে যে মেয়েরা আমাদের ক্লাসমেট ছিল তারা তখন আমাদেরকে এটা বলে। বন্ধুবান্ধব সবাই মিলে তখন চিন্তা করলাম যে কীভাবে তারা ধরা যায়। একটা বাড়ির মধ্যে, একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে ঢুকে সে যদি দরজা আটকায় দিয়ে তার স্টুডেন্টকে পড়ায়, ওইখানের মধ্যে তো তারে আর ধরা যাবে না। মানে তার ওইখানে গিয়ে আমরা ধরবো কেমন করে? একটা গ্রামের আইন কানুন আছে না, এখানে তো আর ধরা যাবে না। এর ভিতরে আমার এক বন্ধু আমারে বলতেছে, দোস্ত একটা কাজ করা যায়, মানে একটা কাজ যদি করস তাহলে তুই তার হাতে নাতে ধরতে পারবি। আমি তখন বললাম কি? বলে, সাবিয়াদের বাড়িটা তো আলাদা একটা বাড়ি, ওদের বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। তুই কোনো মতে দেওয়াল টপকিয়ে যদি একবার ঘরের ভিতরে কোনোভাবে ঢুকে যেতে পারিস, ঘরের ভিতরে ঢুকে সাবিয়া যে রুমে পড়াশোনা করে ওই রুমের মধ্যে ঢুকে তুই কী করবি, মানে নিচে, খাটের নিচে লুকিয়ে থাকবি। তো খাটের নিচে যখন লুকিয়ে থাকবে, যখন সাবিয়া আর স্যার যখন খারাপ কোনো সম্পর্কে লিপ্ত হবে ওই মুহূর্তে তুই ধরবি এবং আমরা বাইরে অপেক্ষা করবো, তুই চিৎকার করবি, আমরা একদম হাতে নাতে গিয়ে ধরবো। তো সাবিয়ারে কিন্তু স্যারে পড়াইতো অন্য একটা মানে ঘরের মধ্যে আর কি, মানে ওনাদের মানে প্রাইভেট পড়ানোর জন্য আলাদা একটা ঘর ছিল, ওই ঘরে সাবিয়াকে পড়াইতো। এবং সাবিয়ার বাবা থাকতো বিদেশে। সাবিয়ারা টোটাল ছিল হচ্ছে 3 বোন, ছোটো 2টা বোন আছে, সাবিয়া সবার বড়, তাদের কোনো ভাই নেই। এবং সাবিয়ার মাকেও আমাদের স্যার অনেক দেখাশোনা করতো, মানে সাবিয়ার মায়ের প্রতিও স্যারের অনেক আগ্রহ ছিল, মানে স্টুডেন্টদের মা হিসাবে সাবিয়ার মাকে স্যার অনেক ভালোবাসতো। এইবার দেখা গেল কি যে এইভাবে বলার পরে একদিন রাতের বেলায় মানে সন্ধ্যার সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এনায়েত স্যারকে হাতে নাতে ধরবো এবং হাতে নাতে ধরে এনায়েত স্যারকে আমরা উচিত একটা শিক্ষা দিব। বন্ধুবান্ধব সবাই মিলে তখন স্যারের মানে আপনার সাবিয়াদের বাড়ির পাশে গেলাম। তো ওদের চারপাশে ওয়াল করা, তো কী করলাম, ওয়ালের উপর দিয়ে কোনোভাবে আমি তখন ওয়ালের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে সাবিয়ার ছোটো বোন করলো গিয়ে তখন টর্চ লাইট বা লাইট জ্বালাই দিল, একটু পরে স্যার আসবে রুমটা পরিষ্কার করার জন্য। রুমটা পরিষ্কার করে মানে ঘরটা পরিষ্কার করে যখন দরজাটা টান দিয়ে সাবিয়ার ছোটো বোন চলে গেল, আমি তখন ডুব করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ওই সময় কিন্তু সাবিও আসে নাই, স্যারও আসে নাই। ঘরের ভিতরে ঢুকে যখন ওদের যেই আপনার চৌকি ছিল, চৌকির নিচে ঢুকে গেছি। আমি চৌকির নিচে ঢুকে অপেক্ষা করতেছি, আমার বন্ধুরা তো সবাই বাইরে আসেই। আমার টার্গেট হচ্ছে আমি ঢুকবো এবং ঢুকে আমি এখানে একটা চিৎকার করব, একসাথে ধরবো, ওদেরকে উলঙ্গ অবস্থায় ধরে চিৎকার করবো। তারপর আমার ছাত্ররা আসবে, এসে স্যারকে আমরা একদম চিরতর কলঙ্ক করে স্কুল থেকে বের করে দিব। এবং এই কাজগুলো আমি করতেছি হিংসার বশবর্তী হয়ে, বৈষম্যর বশবর্তী হয়ে। স্যার কেন এগুলো করবে, স্যার কেন এটা করবে? তিনি আমাদের এলাকার একজন সম্মানিত শিক্ষক, তিনি কেন ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করবে? এটা তো হতে পারে না। এবং দেখা যায় আজকে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে চলে যাব এবং এরপরে নতুন জেনারেশনে যারা আসবে স্যার সবার দিকেই খারাপ নজরে তাকাবে, সবার প্রতি স্যারের একটা খারাপ লাগা কাজ করবে। তো এই জন্য আমরা স্যারকে কলঙ্কিত করে স্কুল থেকে বের করে দিব। এই সিদ্ধান্তে উপলব্ধি হয়ে আমি তখন সাবিয়ার ঘরের চৌকির নিচে গিয়ে লুকাইলাম। এবং বেশ খানিক পরে সাবিয়া তখন প্রথম রুমে আসলো, মানে আসছে, আইসা ও পড়তেছে। ও যেই চৌকিতে বসছে ওই চৌকির নিচেই কিন্তু আমি আছি। এবং স্যার কিন্তু মানে স্যার এখনও আসে নাই, চেয়ারের মধ্যে স্যার এসে বসবে। কিছুক্ষণ পরে স্যার তখন গলা ইয়ে করলো, এরকম করলো। পরে সাবিয়া বলতেছে, স্যার আমি ভিতরে আছি, আপনি আসেন। এবার স্যার তখন ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরে আমি কিন্তু মানে নিচের মধ্যে খুব কেয়ারফুলি বসে আছি যে তারা কখন খারাপ সম্পর্কে মানে খারাপ কাজের মধ্যে যায়, ওই সময় আমি তাদেরকে ধরে ফেলবো, এমন একটা সিদ্ধান্ত। আমার বন্ধুরা মানে আমি জাস্ট গল্পটা বোঝানোর জন্য বলছি, কেউ খারাপভাবে নেবেন না। বলো তুই কাপড় চোপড়গুলো লুকিয়ে ফেলবি যাতে আমরা তাদেরকে কাপড় চোপড় বিহীন অবস্থায় ধরতে পারি, এরকম একটা সিদ্ধান্ত সবাই নিল আর কি। তো ভাই আমি খাটের নিচে বসে আছি, তারা খাটের মানে অনেক কিছুই করতেছে, কিন্তু ওই ধরনের একেবারে গভীর কোনো কাজের মধ্যে যাচ্ছে না, গভীর কোনো সম্পর্কে যায় না, এমনি হাতাহাতি, দুষ্টমি, হাসাহাসি এগুলো করতেছে। স্যারের 1 ঘন্টা যাবৎ পড়াইতো, ওই 1 ঘন্টা যাবতে আমি তখন এই ঘরের মধ্যে থাকি এবং 1 ঘন্টার মধ্যে কোনোভাবে স্যার ওইরকম কোনো খারাপ কাজ ওর সাথে করে নাই। যেগুলো করছে এগুলোতে আসলে তেমনভাবে ধরলে কাজ হবে না, কারণ ওদের শরীরে জামা কাপড় ছিল। একটা পর্যায়ে আমি তখন মানে দেখলাম যে স্যার পড়ায় যখন বেরিয়ে গেল, সাবিও তখন বাইরের দিকে গেল, আমি তখন এই সুযোগে ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন আবার দেওয়ালের উপর দিয়ে ওই পারে গেছি, বন্ধুরা সবাই ঝোপের মধ্যে বসে আছে। ওদের কাছে যাওয়ার পরে ওরা আমারে বলতেছে, কী রে কী করলি? আমি বললাম, দেখ বন্ধু আমি আসলে তেমন কিছু করতে পারি না। ওরা সবাই আমাকে বকাবাদ্য করতেছে, গালাগালি করতেছে, তুই কি এটা কোনো কাজ করলি? তোরে আমরা পাঠাইলাম এবং এত কেয়ারফুলি পাঠাইলাম যে তুই কাজটা করে আসবি, এটা তুই করতে পারলি না, কেন করতে পারলি না? আমি বললাম, বন্ধু দেখ এই ঘটনা, তারা যা করতেছিল এগুলোর মধ্যে যদি আমি তাদেরকে ধরতাম কোনো কাজ হইতো না। তো
তো এরপরে আমরা সবাই আবার খুব পুনরায় টেনশনে পড়ে গেলাম যে কেমন করে ধরা যায়, এবং স্যারকে ধরতে হলে একমাত্র ওই সাবিয়া যে রুমে পড়াশোনা করে ওই রুমের মধ্যেই স্যারকে ধরতে হবে, অন্য কোথাও স্যারকে ধরা যাবে না। আর অন্য কোথাও স্যার কোনো রকমের অশ্লীলতা করেও না যে তাকে আমরা ধরবো, আর তাকে আমরা অবশ্যই এমন কোনোভাবে ধরতে হবে যেটা দেখলে সবাই মানে বিশ্বাস করে যে হ্যাঁ স্যার আসলে খারাপ সম্পর্কে লিপ্ত ছিল, এইভাবে ধরতে হবে। পরে দেখা গেলো এভাবে আরও মাসখানিকের মতো কেটে গেল। মাসখানিক কেটে যাওয়ার পরে আমার এক বন্ধু তখন আমাকে একটা আইডিয়া দিল যে দোস্ত, স্যারকে ধরার আরেকটা মুখ্য সুযোগ আমি পাইছি। আমি তখন বললাম যে কী সুযোগ? ও আমাকে বলে যে তুই একটা কাজ করবি, একবার যেরকম স্যারের সাথে ওই রুমের মধ্যে ঢুকছস না, এমনভাবেই ঢুকবি। আমি বললাম ঢুকি? বলে ঢুকার পরে ঘরের কোনো জায়গার ভিতরে, মানে ঘরের কোনো কর্নারে বা ঘরের কোনো জায়গার মধ্যে তুই আমাদের মোবাইল ফোনটা নিয়ে যাবি। মানে ওর কাছে একটা মোবাইল ফোন ছিল ওই সময়, মানে ক্যামেরা সিস্টেম মোবাইল ফোনগুলো খুব রিয়ার পাওয়া যেত না আর কি, এরকম ছিল না। তো ওর বাবা বিদেশে থাকতো, ওর বাবা তখন ইতালি থাকে, ওর বাবা ইতালি থেকে ক্যামেরা সিস্টেম মোবাইল ফোন নিয়ে আসে, এবং ওগুলো আসলে রেকর্ড খুব বেশি হইতো না, হয়তো 3 মিনিট বা 4 মিনিট এরকমই রেকর্ড হতো। তো আমাকে বলো তুই আমার মোবাইলটা নিয়ে যাবি, মোবাইলটা নিয়ে হয় হয়তোবা হাতে করে অথবা মোবাইলটা কোথাও লুকিয়ে রাখবি, আগের মতো করে বরাবর খাটের নিচে ঢুকবি, ঢুকে তুই ভিডিও করবি, এবং যখন ভিডিও করবি, ভিডিও করলে পরে আমরা তখন এই ভিডিও আমাদের স্কুলের হেড টিচার আছে, হেড টিচারকে দেখাবো, এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে দেখাবো, এবং এরপর আমরা শিক্ষককে মানে চুমকালি মেখে আমরা তখন স্কুল থেকে স্যারকে বের করে দিব। মানে আমি তখন চিন্তা করে দেখলাম যে এই আইডিয়াটা সম্পূর্ণভাবে ঠিক আছে, এতে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে। আমি যদি হাতেও ভিডিও করে স্যারে বুঝতে পারবে না, আমি খাটের নিচে থাকা অবস্থায় তারা যে দুজনে দুই প্রান্তে বসে হাতাহাতি করবে, এই জিনিসটা আমি নিজ থেকে ভিডিও করে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে আমরা তখন একটা সিদ্ধান্তে উপলব্ধি হলাম যে এই দিন আমরা স্যারকে ধরবো, আরেকটা দিন আমরা ঠিক করলাম, এবং সেই দিন একইভাবে আগের মতো করেই আমরা সবাই জোপের ঝাড়ে গেলাম, এবং জোপের পাশে গিয়ে আমার সব বন্ধুরা তখন জোপের মধ্যে লুকাইলো। আমি তখন আবারও সে আগের মতো দেওয়ালের উপর দিয়ে ওই পারে গেলাম। যাওয়ার পরে ওই ঘরের মধ্যে, ওই ঘরটাতে কিন্তু ঢুকে যাইতো, ঘরটা কিন্তু লক থাকতো না, মানে সুতা দিয়ে বেঁধে রাখতো আর কি, দিনের বেলা যাতে কুকুর টুকুর না ঢুকে, কারণ ওই ঘরটা শুধু ব্যবহার করা হতো সাবিয়া পড়বে এবং সাবিয়া পড়ার জন্য এই ঘরটা ব্যবহার করা হতো, মানে স্যার আসবে সাবিয়াকে পড়াবে। এবার হলো কি, আমি তখন কি করলাম, রুমের মধ্যে ঢুকে গেলাম। এখানে একটা বিষয় বলে রাখি, আসলে অনেকের মাঝে একটা কনফিউশন থেকে যাবে। সাবিয়া যখন এখানে ভর্তি হয় তখন কিন্তু সাবিয়ার বাবা বাংলাদেশে থাকে, এবং সাবিয়াকে ভর্তি করে সাবিয়াকে স্যারের কাছে দিয়ে কিন্তু সাবিয়ার বাবা তখন বিদেশে চলে যায়। উনি ছুটিতে আসে নাকি বিদেশে একেবারে থাকে ওইটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু এটুকুন জানি যে সাবিয়ার বাবা বিদেশ চলে গেছে, এবং বিদেশ চলে যাওয়ার পরে স্যার এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছিল। তো এরপর দেখা গেল কি, আমি তখন রাতের বেলায় ওই ঘরের মধ্যে ঢুকলাম, মানে ওই সাবিয়ার মানে যেখানে প্রাইভেট পড়তো ওই ঘরে ঢুকছি, বরাবরের মতো মোবাইলের ক্যামেরা সব কিছু ওপেন করে ঘরের মধ্যে ঢুকে খাটের নিচে ঢুকে গেছি। তো খাটমানি একটা চৌকি ছিল আর কি, চৌকির নিচে ঢুকছি। ঢুকার পরে একইভাবে ওই দিন স্যার আর সাবিয়া একই সাথে রুমে ঢুকছে। ঢুকার পরে আগেই হচ্ছে এখানে বাতি ছিল, মানে আপনার কারেন্টের বাল্ব ছিল, কারেন্টের বাল্ব জ্বলতেছিল। তারপরে তারা দুজনে ঘরে ঢুকে, মানে সেদিন আমি খুব খেয়াল করে দেখলাম যে স্যার এবং সাবিয়া মানে দুজনেই কেমন জানি একটা দূরত্ব বজায় রাখছে, মানে তারা কেমন জানি কেউ কারো কাছে যাচ্ছে না। এর আগে আমি যখন খাটের নিচে লুকিয়েছিলাম, তারা যেরকমভাবে দুজন অনেক ক্লোজ হয়েছে, অনেক হাত ধরাধরি করছে, মোটামুটি অনেকটা দুষ্টমি করছে, এইরকম কিন্তু এখন আর আমি দেখতে পাচ্ছি না। আমি খাটের নিচ থেকে যতটুকু মানে উকি মেরে দেখতে পাচ্ছি যে তারা দুজনেই খুব দূরত্ব বজায় রাখতেছে, এবং আজকে পড়তেছে না, কেমন জানি স্যার কী কাগজের মধ্যে লিখতেছে, মানে এরকম করে খুব অল্প সময়, মানে আধা ঘন্টার মতো স্যার সাবিয়াকে পড়ায়, এবং আধা ঘন্টা পরেই স্যার তখন বেরিয়ে যায়। এবং স্যার যখন বেরিয়ে যায়, প্রতি সময় তো স্যারের সাথে সাবিয়াও বেরিয়ে যায়। এরপরে আমি রুম থেকে কিন্তু ভাই ওই দিন আমি দেখলাম যে স্যার বেরিয়ে গেল কিন্তু সাবিয়া বেরোচ্ছে না। সাবিয়া তখন মানে স্যারকে বিদায় করে দিয়ে দরজাটা লাগায় আইসা আবার মানে চেয়ারের মধ্যে বসে আছে, এবং মানে পা নাড়াইতে আসতে মনে হলো সে খুব বেশি চিন্তিত, খুব টেনশনে আছে। এবং আমিও আর ঘর থেকে বেরোতে পারতেছি না, কারণ ও যদি ঘর থেকে বের না হয় তাহলে আমি বের হবো কী করে। ও চেয়ারের মধ্যে বসে পা নাড়াইতেছে, আমি তখন টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ আমি এখন করবোটা কি, আমি তো এখনই ধরা পড়ে যাব, আমি তো খাটের নিচে আছি, ও যাচ্ছে না কেন। অ্যান্ড একটু পরেই মানে তার প্রায় 5 থেকে 10 মিনিট পরেই সাবিয়া হঠাৎ করে বলতেছে যে মাহিন ভাই খাটের নিচ থেকে বেরিয়ে আসেন। এইভাবেই আমি তখন খাটের নিচে, মানে এইটা বলার পরে আমার মনে হয় আমি দুনিয়াতে না, আমার গলা মনে শুকিয়ে গেছে। খাটের নিচ থেকে বেরিয়ে আসেন, এটা আমাকে 2বার বলছে। 2বার বলার পরে আমি আস্তে করে মাথা বের করছি। ও তখন আমার চুলগুলো অনেক লম্বা ছিল, আমার চুলের মধ্যে ধরে, এবং চুলের মধ্যে ধরে টেনে হেঁচড়ে আমাকে তখন খাটের নিচ থেকে বের করে ও আমার গালে 2টা থাপ্পড় মারে, এবং থাপ্পড় মেরে খুব জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে, তুই এখানে কেন আসলি, কী কারণে আসলি, খুব জোরে চিল্লাইতে আসে।
মুহূর্তের মধ্যে দেখলাম যে সাবিয়ার মা এবং সাবিয়ার পাশের ঘরের এক দাদি তখন এসে দরজা ধাক্কাইতে আসে, এই সাবিয়া দরজা খোল, দরজা খোল, সাবিয়া দরজা খোল। এরপরেও দরজা খুলছে। অবাক হয়ে আমি দেখলাম যে ওদের সাথে এনায়েত স্যারও দাঁড়িয়ে আছে। এবার সাবিয়ার মা এনায়েত স্যারকে বলতেছে, স্যার দেখছেন এ তো আপনাদের স্কুলেই পড়াশোনা করে, এখন ওই আমার মেয়ের সাথে এক ঘরের মধ্যে কী করতেছে আপনারা বলেন। স্যার তখন সাবিয়ার মারে বললো যে ঠিক আছে, যেহেতু যেটা আমি দেখছি এটা তো আমি নিজের চোখে দেখে গেছি, তা ঠিক আছে কালকে সকাল 10টা বাজে এটা নিয়ে আমাদের স্কুলে দরবার হবে, আমি স্কুলের কমিটিদেরকে জানাবো এবং প্রধান শিক্ষককে জানাবো, আপনি কালকে সকাল 10টা বাজে আপনি আসেন। তো এখন যেহেতু আপনার মেয়ের মান সম্মান আছে, ওরে আর এখানে অপমান করেন না বা ওরে কোনো কিছু বলেন না, ওরে ছেড়ে দেন। আমাকে তখন এখান থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি তখন আমার বন্ধুদের কাছে আসলাম। এসে আমি খুব মন খারাপ করে রইলাম। আমি বুঝতেই পারলাম না যে স্যার কীভাবে জানলো, সাবিয়া কীভাবে জানলো যে আমি খাটের নিচে লুকিয়ে আছি। ও তো জানার কোনো কথাই না, ও জানলো কেমন করে, কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি তখন বন্ধুদের সাথে সবার সাথে দেখা করলাম। দেখা করার পরে সবাই আমাকে বললো চল বাড়ি চল, যা হবারটা হয়ে গেছে, আমরা এখান থেকে আগে বের হই, এরপর আমরা চিন্তা করবো। তো এই জায়গা থেকে বন্ধুরা সবাই সরে গেলাম। সরে গিয়ে একটা জায়গায় সবাই বসে তখন চিন্তা করতেছি এখন কি করা যায়। যেহেতু এরকম একটা বিপদ হয়ে গেল, এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা হয়ে গেলাম, এখন কি করব। সারা রাত বন্ধুবান্ধব সবাই একসাথে ছিলাম, বন্ধুরা সবাই একসাথে, আমিও একসাথে। কি করা যায় ওই পরিকল্পনা করতেছি। সকালবেলা বাড়িতে গেছি, আমার আম্মাও তখন খুব বকাবাধ্য করতেছে, আব্বাও বকাবাধ্য করতেছে, সারা রাত কোথায় ছিলি, বাড়িতে আসলি না, ঘরে আসলি না। এবার সকালবেলা প্রায় আমি যেদিন স্কুলে যাব, স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে আমাদের স্কুলের দপ্তরে আসছে আমাদের বাসায়। আইসা আমাকে বলতেছে যে মাহিন তুমি তোমার আব্বাকে স্কুলে নিয়ে আসো, এটা বলতেছে। তো আমি জানি আমার আব্বাকে যদি আমি নিয়ে যাই তাহলে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাবে। আমার আব্বা একজন সম্মানিত মানুষ, তিনি একটা নুরানি মাদ্রাসায় শিক্ষক। তো আমি তখন আমার আব্বারে আর নিলাম না, নিয়ে আমি তখন কী করলাম, আমার মাকে নিলাম। আর দপ্তরে বলে তোমার আব্বাকে নিতে বলছে হেড স্যার। আমি বললাম আমার আব্বাই নিব না, আমি মারি নিব, আপনার তো কোনো সমস্যা নেই। তো আমার মাও যেহেতু একজন হুজুরের বউ, উনি অনেক বোরকা পরে, হিজাব পরে, অনেক পর্দা করে তখন আমার সাথে স্কুলে গেল। এবং স্কুলে যাওয়ার পরে ভাই আমি দেখলাম যে স্কুলে আমাদের অফিস কক্ষের ভিতরে অনেক মানুষ, আমাদের বাজারের লোকজন আছে, স্কুল কমিটির লোকেরা আছে, প্রধান শিক্ষক আছে এবং আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। তো সাবিয়ার বাবা তো আর বাড়িতে নেই, সাবিয়ার মা তখন সাবিয়ার সাথে দাঁড়িয়ে আছে। এবং আমি যাওয়ার পরে প্রধান শিক্ষক আমার উপরে খুব খেপে গেল যে মাহিন, আমি দপ্তরিকে পাঠাইছি তোমাকে তোমার আব্বাকে সাথে করে নিয়ে আসার জন্য, তুমি তোমার আব্বাকে সাথে করে আনলে না কেন, তোমার আব্বাকে কেন আনলে না। আমি বললাম স্যার আমার আব্বা তো আসলে টাইম পায় না, আর আমার আব্বা স্কুলে চলে গেছে, আমার আব্বার স্কুলে মাদ্রাসায় খুব জরুরি কাজ ছিল। এবার আমি যেহেতু মাকে নিয়ে আসছি, পরে আমাদের এনায়েত স্যারকে প্রথমে মাহিনের মাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, আপনি কি দেখছেন বলেন। উনি বলে আমার মেয়ে ঘরে চিৎকার করতেছিল, এটা বলে নাই, বলে আমার মেয়ের ঘরের ভিতরে আমি প্রচুর শব্দ পাচ্ছিলাম। শব্দ পাওয়ার পর আমি তখন দরজার মধ্যে গেলাম, আমি, আমার শাশুড়ি এবং এনায়েত স্যার মাত্র বের হওয়ার কিছুক্ষণ পরে এনায়েত স্যার চলে যাচ্ছে। আমি স্যারকে রাস্তা থেকে ডাক দিলাম, স্যারকে সহ নিয়ে আমি তখন দরজা ধাক্কাইলাম। আমার ভিতর থেকে আমার মেয়ে দরজা খুলছে এবং দরজা খোলার পর আমি দেখতে পেলাম যে সাবিহা এবং মাহির এক রুমের ভিতরে, এবং তাদের পোশাক আশাকের অবস্থাও ভালো ছিল না। ঠিক এইভাবেই সাবিয়ার আম্মা বলতেছে। আমি খুব অবাক হয়ে গেলাম। তখন প্রধান শিক্ষক ওরা সবাই আলোচনা করে, তারা বিষয়টা ওভাবেই নেয় যে আমি সাবিয়ার সাথে একটা ঘরের মধ্যে ধরা খাইছি, বিষয়টা এভাবেই নিয়ে যায়। এবং তখন এনএস স্যারকে জিজ্ঞেস করা হয় যে স্যার আপনি তো ছিলেন বা এটা আপনারই ছাত্রী, আপনি ওরা পড়ান, তা আপনি কি বলতেছেন, আপনার সিদ্ধান্তটা কি, আপনি কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনি এখন কী করবেন। স্যার বলে যে দেখেন ওরা তো এক ঘরে ধরা খাইছে, এভাবেই বলতেছে যে ওরা তো একটা ঘরে ধরা খাইছে, আর মেয়ে যদি সাড়া না দেয় তার ছেলে ঘরে ঢুকে কী করে, এমন করে মেয়ে যদি সাড়া না দেয় তাহলে ছেলে ঘরে ঢুকে কী করে। যেহেতু ছেলে ঘরে ঢুকে গেছে এবং মেয়েও সাড়া দিয়েছে, তাহলে তাদের মাঝে অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে। মেয়ের যেহেতু আগে একটা বিয়ে হয়েছে, এবং একটা কাজ করেন ওদেরকে বিয়ে পড়াই দেন, এরকম করেই বলতেছে স্যার এই কথা। এবং এই কথা বলার পরে আমি তখন চিৎকার করে বলতেছি যে না এটা অন্যায়, স্যারের সাথে সাবিয়ার অবৈধ সম্পর্ক। আমি এগুলো বলার পরে আমাদের স্কুলের এক শিক্ষক হাফিজ স্যার নামে পরিচিত, হাফিজ স্যার তখন কী করলো, একটা ব্যাট নিয়ে এসে আমাকে পিটাইতে শুরু করলো এবং আমারে বলে চুপ কর বেয়াদব, তুই আর একটা কথাও বলবি না। আমাকে আর কোনো কথা বলতে দিল না। এরপরে কী করলো, আমাকে স্কুলের মধ্যে আটকায় রাখলো। আমার আব্বার মাদ্রাসায় তখন লোক পাঠানোর পর আমার আব্বাকে তখন ডেকে আনলো। আমার আব্বা কিন্তু মাদ্রাসায় শিক্ষকতা করে, আমার আব্বা কিন্তু আবার বিয়েও পড়ায়, আমার আব্বা কিন্তু কাজীও বটে, এলাকায় অনেক বিয়ে পড়ায় আমার আব্বা। আমার আব্বাকে তখন ডেকে আনা হলো মাদ্রাসা থেকে আসার পর আমার আব্বাকে বিস্তারিত সব কিছু জানাইলো, প্রধান শিক্ষককে সব কিছু শোনাইলো। আমার আব্বা তখন নিচের দিকে মাথা দিয়ে আছে, আব্বা তখন আসলে এতটাই কষ্ট পাইছে বলার মতো না। কারণ আমি আমার স্কুলের সবচেয়ে বেশি মেধাবী ছাত্র ছিলাম, আমি ঠিকমতো পড়াশোনা করতাম, পড়াশোনার প্রতি আমার অনেক টান ভালোবাসা ছিল। এবং ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আমার রুল নাম্বার 1 ছিল, ক্লাস 10 ওঠার পরে রুল নাম্বার 2 হইল।
এত মেধাবী একটা ছেলে, এত ট্যালেন্টেড একটা ছেলে, তার জীবনে এরকম ঘটনা ঘটবে, আমার আব্বা আসলে এটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। আব্বাও একরকম কান্নাকাটি করে। যাই হোক, এরপরে প্রধান শিক্ষক তখন বলল যে আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি, আপনিও একজন হুজুর মানুষ, আলেম মানুষ, যেহেতু আপনার ছেলে এক ঘরে এক মেয়ের সাথে ধরা খাইছে, তাহলে আমরা এখানে আপনার ছেলের সাথে এই মেয়ের বিয়ে পড়ায় দিতে চাই। আমি আর কোনো কিছু বলতে পারলাম না। সেখানে আমার আব্বা তখন কী করলো, ওই স্কুল ড্রেস পরা অবস্থায় আমার সাথে সাবিয়ার কলমা পড়াই দিল এবং কাবিনও করলো। আমাদের দুজনের 5 লক্ষ টাকা কাবিন করে আমার আব্বা তখন আমাদের বিয়ে পড়াই দেয়। এবং বিয়ে পড়াই দিয়ে আমার আব্বা সবার সম্মুখে একটা কথাই বললো যে ঠিক আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, আপনারা এই বিষয়টা নিয়ে আর কোনো কথাবার্তা বললেন না, একটা কাজ করেন, আমি ছেলে মেয়েকে সাথে করে নিয়ে যাই। ওই দিন বিকালবেলায় আমি তখন সাবিয়াকে নিয়ে ঘরে আসি এবং ঘরে আসার পরে আমার তখন বাসরঘর হয়। বাসরের মধ্যে যাওয়ার পর আমি সাবিয়ারে বললাম যে সাবিয়া, তুমি আমার সাথে এই বেইমানিটা কেন করলা, মানে কী কারণে করলা? ও কোনো কিছু বলে না। না বলার পর আমার খুব রাগ উঠে যায়। তো স্কুলে যাওয়ার সময় যে প্যান্ট পরতাম, ওই প্যান্টের মধ্যে আমার একটা বেল্ট ছিল। ও তো আমার বয়স অনেক বড় হবে। এরপর আমি ওই বেল্ট খুলে সাবিয়াকে ওই বাসর ঘরের মধ্যে পিটাতে শুরু করি। বাসর ঘর বলতে তো আসলে কিছু না, একটা রুম বরাদ্দ করা হয়েছিল যে সাবিয়ার আমি একসাথে থাকবো রুমের ভিতরে, অতটুকুই। ওই ঘরের ভিতরে আমি তখন কী করলাম, আমার প্যান্টের বেল্ট খুলে সাবিয়াকে পিটাইতে শুরু করি। বেদম পিটাইতে আসি, অনেক পিটাইতে আসি। এবার আমার আব্বা আম্মা এসে দরজা ধাক্কাইতে শুরু করলো, কিরে এরকম করতেছস কেন? রাত তখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে। আমি তখন দরজা খুলে বেরিয়ে গেছে। ওর শরীরে কিন্তু তখন মায়ের দাগ। বেরিয়ে আমার আব্বা তখন বেরোবার সাথে সাথে আমার আব্বা আমার গালে 2টা থাপ্পড় মেরে দিয়েছে, যে এটা তুই কী করলি, বাসর করে বউরে পিটাইলি কেন? আমি এই অন্ধকার রাতের বেলায় বাসা থেকে বেরিয়ে গেছি। কই গেছি, হাঁটতে 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 কোথায় যাচ্ছি জানি না। আমাদের গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে গেছে। তখন ফজরের আজান দিয়ে দিছে। পাঞ্জাবি পরা ছিলাম, পায়জামা পরা ছিলাম। ফজরের আজান দিছে, দেন আমি ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজটা শেষ করে আমার হাতে কিছু টাকা পয়সাও ছিল, কিছু জমানো টাকা ছিল। আমি তখন এই টাকাগুলো দিয়ে চট্টগ্রাম শহরের দিকে চলে গেলাম এবং এই বয়সে চট্টগ্রাম শহরে গিয়ে আমি তখন কাজের সন্ধান করতে থাকি এবং কাজের সন্ধান করতে করতে একটা সিকিউরিটি গার্ডের চাকরি আমি পাই। এরই মাঝে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে যায়। আমার পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলি নাই। সাবিহা কী করে না করে বা ও কোথায় আছে না আছে, আমার আব্বা আমার সাথে আছে কি না চলে গেছে, আমি এসব আর কোনো কিছু ধার দাঁড়িয়ে আমি চট্টগ্রাম শহরে চলে আসি এবং এখানে আসার পর আমি ওখানে চাকরি করি, একটা সিকিউরিটি গার্ডের চাকরি করি। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার টাইম হয়ে যায়, মানে এসএসসি পরীক্ষার সময় হয়ে যায়। আমার তখন ভাই এত খারাপ লাগে। অনেকেই দেখতাম যে সকালবেলা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যাচ্ছে। এই দৃশ্যটা আমার চোখে পানি জল ঝরাইয়া দেয় যে আমারও তো স্বপ্ন ছিল আমি এসএসসি পরীক্ষা দিব এবং অনেক স্বপ্ন ছিল আজকে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করে আমার আর্মি অফিসার হওয়ার স্বপ্ন ছিল যে আমি একদিন আর্মি অফিসার হব, আর্মিতে জব করব, এরকম একটা চিন্তাভাবনা আমার মাথায় ছিল। অথচ আমার সমস্ত স্বপ্ন, সমস্ত প্ল্যানিং সব কিছু মানে একদম মাটির সাথে মিশে গেল। আমার আর কোনো কিছুই অবশিষ্ট রইল না। আমি কান্নাকাটি করি, আল্লাহকে ডাকি, মানে প্রচণ্ড রকমের মন তখন আমার খুবই খারাপ থাকে, অত্যাধিক খারাপ থাকে এবং আল্লাহকে একটা কথাই বলেছি, আল্লাহ আমার জীবনে এত কষ্ট কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আল্লাহ আমি কেন এত কষ্ট পাচ্ছি। এমন করে আমি প্রায় দীর্ঘ 1 বৎসরের মতো, 1 থেকে 1.5 বৎসরের মতো হবে আমি বাড়িতে যাই না, বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখি নাই। ওর সাথে সাবিয়ার সাথে আমার এক রাতেই থাকা, ওই এক রাতেই ছিলাম, তাও পুরো রাত না, রাতের প্রায় সামান্য কিছু সময় আমি ওর সাথে ছিলাম। মানে আপনি বিশ্বাস করেন, কথাটা জাস্ট আপনি নোট করেন, সামান্য কিছু সময় ওর সাথে ছিলাম এবং আমি ওর শরীরে পর্যন্ত হাত দিইনি। 1 থেকে 1.5 বছর পর আমি যখন পরিবারের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পর আমি জানতে পারি সাবিহার ঘরে নাকি একটা পুত্র সন্তান হয়েছে। সাবিয়ার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, এটা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভাঙিয়ে পড়ছে। এটা কীভাবে সম্ভব? কারণ আমি একটা রাতে ওর সাথে ছিলাম, কিন্তু ওই রাতে তো আমি ওর গায়ে হাত তুলি নাই, মানে ওর গায়ে, ওর সাথে ওর শরীরে আমি হাত দিই নাই, ওর সাথে আমার শারীরিক কোনো সম্পর্ক হয় নাই। তাহলে এই বাচ্চা আসছে কোত্থেকে? আমি তখন পরিপূর্ণভাবে শিওর হয়ে যাই, মানে 100% শিওর যে এই বাচ্চার বাবা আর কেউ না, এটা এনায়েত স্যার। আমি পরিপূর্ণভাবে শিওর হয়ে যাই। তো আমার আব্বা আম্মাও কেমন মানুষ, তারাও এই বিষয়টা কোনো কিছু বললো না যে আমার ছেলে তো মাত্র 1 রাত ওই মেয়ের সাথে ছিল, 1 রাতের মধ্যে কি বাচ্চা হয়ে যায়। যাই হোক, আমি ভাই এত মানে পারদর্শিক না, আমি জানি না যে 1 রাতে কোনো মেয়ের সাথে থাকলে তার পেটে বাচ্চা হয় কি না। আমার আব্বা আম্মা কোন যুক্তিতে, কোন পরামর্শে তখন সাবিয়াকে আমাদের ঘরে রেখে দিল। 1.5 বছর পর আমি যখন এই ঘটনা জানতে পারার পর আমি তখন বাড়ি যাই, চট্টগ্রাম শহর থেকে বাড়ি যাই এবং বাড়ি গেলে পরে আমার আব্বা আম্মা এবং সাবিয়ার মা সবাই আমাকে খুব আদর আপ্যায়ন করে। আমি বাড়িতে গেছি, সেই পরে আমি রুমের মধ্যে ঢুকছি। আজকে 1.5 বছর পরে আমি আমার বউয়ের কাছে গেছি। যাওয়ার পরে আমি সাবিয়ারে বললাম, তখন বাচ্চাটা কোলে নিয়ে আছে। আমি তখন বললাম, সাবিয়া, এই বাচ্চার বাবাকে? আমাকে বলে, মানি তুমি এটা কি জিজ্ঞেস করতেছো, এই বাচ্চার বাবা তুমি? এমনি আমারে বলে। আমি বললাম, বাচ্চার বাবা আমি? বাহ, খুব হাসাইলে আমারে। আমি বাচ্চার বাবা হইলাম কেমন করে? আমি তো তোমার শরীরেও হাত দিই নাই। ও আমাকে বলে, কেন, তোমার আমার বাসর ঘর হয়েছে না? আমি বললাম, বাসর ঘর হয়েছে? আমার তোমার সাথে বাসর হয়েছে? আমাকে বলে, অবশ্যই হয়েছে, না হইলে বাচ্চা আসলো কোত্থেকে? আমি বললাম, সাবিহা,
তুমি আমার যতটা মক্কেল এবং বোকা মনে করো, আমি আসলে ততটা বোকা নয়। আমি জানি এই বাচ্চার বাবা আর কেউ না, এই বাচ্চার বাবা এনায়েত স্যার। আমি এনায়েত স্যারকে উচিত শিক্ষা দিব। এই বাচ্চার সাথে আমি এনায়েত স্যারের ডিএনএ করাবো এবং আমি ওনাকে হাতে নাতে ধরবো। এই কথা বললাম, আমি রাতের বেলা ওর সাথে এটা বলে আমি ঘুমাইলাম। পরের দিন সকালবেলায় আমি খবর পাইলাম যে এনায়েত স্যার বাড়ি থেকে পালাইছে। আমি বাড়িতে আসছি, উনি খবর পাইছে এবং খবর পাওয়ার পরেই উনি সকালবেলা বাড়ি থেকে পালাইছে। উনি তখনও কিন্তু শিক্ষকতা করতো, স্টিল উনি তখনও শিক্ষক ছিল আমাদের স্কুলের। এবং স্কুল শিক্ষক থাকা অবস্থায় তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো ছুটি না নিয়ে, কোনো কিছু না বলে উনি হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে গেল। ওনার ছেলে মেয়েরা আছে, ওনার পরিবারের লোকজন আছে। আমি ওনাদের কাছে গেলাম যে এনায়েত স্যার কোথায়, আমি স্যারকে খুঁজবো, এটা ওইটা আমি তখন খোঁজাখুঁজি করি। দীর্ঘ প্রায় 15-20 দিনের মতো কেটে যায়, কিন্তু এনায়েত স্যারের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। মানে স্যার আর বাড়িতেও আসে না, ঘরেও আসে না, কোথায় চলে গেছে তার কোনো সঠিক সিদ্ধান্ত বা সঠিক ঠিকানা কেউ বলতে পারে না। এবার আমি বিষয়টা আস্তে আস্তে আমার আব্বা আম্মাকে জানাতে শুরু করি যে তোমরা কি জানো এই ঘটনা। আমি সব কিছু আমার আব্বা আম্মাকে বলি যে তোমরা কীরকম বোকা, তোমরা দেখলা যে তার সাথে আমি একটা রাতের অর্ধেক অংশ ছিলাম। এই অর্ধেক অংশে থাকা থেকে একটা মেয়ের ঘরে বাচ্চা হতে পারে। আর এই বাচ্চার বাবা আমি না, এই বাচ্চার বাবা এনায়েত স্যার। আমি বাড়িতে আসা মাত্রই এনায়েত স্যার পালিয়ে গেছে। তাহলে কি তোমরা বুঝো না? আমার আব্বা আম্মা দুজনেই তখন বলতেছে, বাবা একটা কাজ কর, তোর যেহেতু সন্তান হয়ে গেছে তাহলে এই বিষয়টা নিয়ে আর কথা বলিস না। এরই মাঝে কিন্তু আমি কয়েকজনকে জানাই দিছি, এরই মাঝে আমি এলাকার কয়েকজন লোককে জানাই দিছি যে এটা এনায়েত স্যারের বাচ্চা, এটা আমার বাচ্চা না। এবং এনায়েত স্যার আমাকে মানে ধোকা দিছে, এনায়েত স্যার আমাকে এই সাবিয়ার আমার কাছে বিয়ে দিছে, মূলত এনায়েত স্যারের বাচ্চা। এটা আমি অনেকের কাছে বলে দিছি। এবং অনেকের কাছে বলে দেওয়ার পরে দেন আমি তখন এটা আমার আব্বা আম্মাকে জানাইলাম। আব্বা আম্মাকে জানানোর পরে তারা আমাকে একটা কথাই বলতেছে যে একটা কাজ কর, যেহেতু তুই বিয়ে করে ফেলছিস এবং বাচ্চাও হয়ে গেছে, বাচ্চারও অনেক মাস বয়স হয়ে গেছে, এখন আর এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা করার প্রয়োজন নাই। নীরবে সব কিছু মেনে নে, এটা নিয়ে কোনো ঝামেলা করিস না, যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা তুই বাড়াইস না বা এটা নিয়ে আর কোনো কথা বলিস না। আমি যখন বললাম যে মা তুমি কি বলো, এই বাচ্চার বাবা এনায়েত স্যার, আমি কি এনায়েত স্যারের বাচ্চা নিয়ে সংসার করব? আমার আব্বা বলে, দেখ এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, মানুষ অনেক কিছু জানে না। তা তোর কাছে আমার একটা অনুরোধ, আমি তোর বাবা হিসেবে তোকে অনুরোধ করি, এমনিই আমি এলাকার মানুষের চোখে অনেক কালারিং হয়েছি, অনেক অপমান হয়েছি। লোকে আমাকে অনেক খারাপভাবে আমাকে টিচ করে, আমাকে খারাপভাবে মন্তব্য করে, খারাপ কথা বলে। একজন নুরানি মাদ্রাসার শিক্ষক হওয়ার পরেও আমি তোর জন্য এলাকায় মুখ দেখাইতে পারি না, কারোর সামনে গিয়ে বড় একটা কথা বলতে পারি না। আমার ইজ্জত সম্মান যতটুকু ছিল সব কিছু মাটির সাথে মিশে গেছে। তুই আর আমার মান সম্মান নষ্ট করিস না রে বাবা, আমি তোর পায়ে ধরে অনুরোধ করি, এবার তুই বন্ধ হ, আর এগুলো মানুষকে জানাইস না। এবং আব্বার এই কষ্ট দেখে, আব্বার এই যন্ত্রণা দেখে আমি তখন আর কাউরে কোনো কিছুই বললাম না। এবং আমি তখন আর এনায়েত স্যারকেও কিছু বলি নাই। এবং একইভাবে আমি তখন আমার বউ সাবিয়াকে নিয়ে সংসার করতে শুরু করি। আজকে 1.5 বছর পরে সংসার করতেছি। এরই মাঝে আমি না কিছু লোকদেরকে জানাই দিছি। কয়েকজন লোক না আমার মুখ থেকে এই ঘটনাটা শুনে গেছে, এবং যারা আমার মুখ থেকে এই ঘটনাটা শুনতে পারছে তারা কী করলো, আরও লোকদেরকে জানাইতে শুরু করলো। 1 কান 2 কান 3 কান হতে হতে এই ঘটনা আমার আব্বার কানেও চলে আসলো, আমার মায়ের কানে আসলো, এবং আপনার এনায়েত স্যারের ফ্যামিলির কানেও গেল। এবং এনায়েত স্যার কেন হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে গেল। এবার এনায়েত স্যারের বউকে, এনায়েত স্যারের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে সবাই রাস্তাঘাটে খারাপ খারাপ কথা বলে। তোমার আব্বা এখানে শিক্ষকতা করতে আসে নাই, লুচ্চামি করতে আসছে, তোমার আব্বা একজন মানে খারাপ শিক্ষক ছিল। এইভাবে খুব কঠিনভাবে এবং নোংরাভাবে এনায়েত স্যারকে নিয়ে বিভিন্ন ধরনের কথা এলাকার লোকজন বলতে থাকে। কিন্তু এরই মাঝে এনায়েত স্যারকে আর পাওয়া গেল না। স্যার কোথায় চলে গেল, স্যারের কোনো সঠিক ঠিকানা পেলাম না। এভাবে বাড়িতে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখা গেল যে সবাই আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে। মসজিদে নামাজ পড়তে গেলে মানুষ আমার কানে কানে বলে, কিরে তুই নাকি এনায়েত স্যারের বাচ্চারা নিয়ে সংসার করিস। এরপরে সবাই আমার বন্ধু মহলে যারা আছে সবাই বলে, এবং আমার সিনিয়র জুনিয়র সবাই আমাকে ওরকম করে কথা বলে। একটা পর্যায়ে আমার বউ সাবিয়ার কাছে এসেও খারাপ খারাপ কথা বলে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর গ্রামে থাকবো না, এবং গ্রামে থাকার কোনো অবস্থা কিন্তু আর রইল না। এরকম করে সবাই আমার বউয়ের কাছে এসে কান মন্ত্র দিতেছে, আমার বউকে খারাপ কথা বলতেছে, আমার আব্বা আম্মাকে বলতেছে, তাহলে তো এই গ্রামে থাকার আর আমার প্রশ্নই ওঠে না। আমি তখন পুনরায় আবারও যে গার্ডে চাকরি করতাম ওই গার্ডে আমি আবারও চাকরিতে চলে যাই। এবার ফোনে আমি সাবিয়ার সাথে কথা বলি। সাবিয়া তখন এলাকাতে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। একটা পর্যায়ে আমি তখন সাবিয়াকে নিয়ে পুনরায় আবারও চলে যাই হচ্ছে আপনার চিটং শহরে। আমি ওইখানে একটা ঘর ভাড়া করে ঘরের মধ্যে সাবিয়াকে রাখি, এবং আমি ওখানে শিক্ষকতা মানে আপনার ইয়াতে চাকরি করি, সিকিউরিটি গার্ডে চাকরি করি। এরকম করতে করতে আমি এলাকাতে খবর পাইলাম যে এনায়েত স্যার নাকি এলাকাতে আবারও আসছে। মানে আমি আমার বউ বাচ্চা নিয়ে যখন গ্রাম থেকে চলে আসছি, এনায়েত স্যার তখন এসে আবার গ্রামে ঢুকছে। তো আমি আর স্যারকে কোনো কিছু বললাম না। স্যার যেহেতু বাড়িতে আসছে, গ্রামে আসছে, স্যারের মতো করে থাকুক। আমি তখন আমার বাচ্চাটাকে নিয়ে, মানে আমার বেবিটাকে নিয়ে আমি তখন এখানে পড়ে আসি, সিকিউরিটি গার্ডে চাকরি করতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে দেখা গেল পুনরায় আমার বউ আবারও বেবি কনসেপ্ট করলো।
এবার যখন বাচ্চা কনসেপ্ট করলো, দেন আমার ঘরে এবার একটা কন্যা সন্তান হলো, আমার বউয়ের ঘরে একটা কন্যা সন্তান হলো, আমাদের একটা কন্যা সন্তান হলো। আমি তখন অত্যাধিক খুশি হলাম। ওই সময় কিন্তু সাবিয়ার সমস্ত কিছু আমি ভুলে গেছি। সাবিয়া অতীতে কী করছে না করছে, স্যারের সাথে সাবিয়ার কী সম্পর্ক ছিল না ছিল, এই সব কিছু ভুলে আমি কিন্তু সাবিয়াকে অন্ধের মতো করে বিশ্বাস করতে শুরু করছি আর ভালোবাসতে শুরু করছি। ওর সাথে আমার তখন খুব গভীর একটা সম্পর্ক, খুবই মধুর একটা সম্পর্ক। সাবিয়া আমাকে অনেক বুঝে, আমিও তাকে অনেক বুঝি। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সাবিয়াও নামাজ পড়তো। আমরা খুবই পর্দাশীল এবং ধৈর্যশীল মানুষ ছিলাম। আমি গার্ডের চাকরি করলেও মুখ ভর্তি দাঁড়িয়ে রাখতাম, ইসলামিক লাইনে চলাফেরা করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে দেখা গেল কি যে আমাদের এলাকার মানুষ, মানে অনেক মানুষই এই বিষয়টা নিয়ে আমার আব্বা আম্মাকে খিটামি করতে থাকে। আমার মেয়ে বাবুটা হওয়ার পরের ঘটনাগুলো বলতেছি। আমার আব্বা মসজিদে যায়, মসজিদে গেলে আমার আব্বা যখন ইমামতি করে, আমার আব্বার পিছনে কেউ নামাজ পড়ে না, আমার আব্বার পিছনে মানুষ নামাজ পড়ে না। এবং আমার আব্বা যে মাদ্রাসায় শিক্ষকতা করে, ওই মাদ্রাসা আমার আব্বাকে, মানে আমার আব্বা বড় একটা কথা বলতে পারে না। সবাই বলে আমি কেন সাবিয়ার সাথে সংসার করি, সাবিয়া এনএস স্যারের বাচ্চা পেটে নিছে এবং ওই এনএস স্যারের বাচ্চা নিয়ে আমি কেন সাবিয়ার সাথে সংসার করতেছি। ওই একটা কথাই আমার আব্বা আম্মাকে সবাই বলে। আমার আব্বা আমাকে ফোন করে কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে, যে লোকে আমাকে এরকম মন্দ কথা বলে, আমাকে খারাপ কথা বলে, আমি আত্মহত্যা করবো, আমি ফাঁসি দিব, আমি মরে যাব, আমি বাঁচব না। আব্বা এরকম করে খুবভাবে কান্নাকাটি করে এবং আব্বার ওই কান্নাকাটি দেখে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে। আমি নিজেও অনেক বেশি মর্মাহত হই। এবং এরকম করে প্রায় আমার বাচ্চাটার বয়স তখন প্রায় 1 বছরের কাছাকাছি, ছোটোটার আর কি, বড়টা তো অনেক বড় হয়ে গেছে। ছোটোটার বয়স 1 বছরের কাছাকাছি। এবং আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার আব্বা, আম্মা এবং আমার ছোটো ভাই সবাই তখন একসাথে বসে আমার আব্বা আমাকে বলে, দেখ আমরা তো তখন এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে বা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়েছিলাম, বা তোকেও বললাম বাচ্চাটাকে ছাড়ার প্রয়োজন নাই, পরিবারটাকে ছাড়ার প্রয়োজন নাই, কিন্তু এখন তো পরিস্থিতি অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন হয়ে গেছে, এখন তো আর পরিস্থিতি আগের মতো নাই। আমার আব্বা তখন বলতেছে যে বড় যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা বড় হবে, বড় হবার পরে এই বাচ্চার চেহারা হুবাহুব এনায়েতের মতো হবে, যেহেতু এটা এনায়েতের বাচ্চা, এটা তো তোর বাচ্চা না, তা এনায়েতের মতো চেহারা হবে, এমনিই লোকে আমাকে বলে, তখন আরও বলবে। এবং এখন আমি যেটা চিন্তা করতেছি, আমি বাজারে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না, মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আমাকে নোংরা বাজে কথা বলে এবং এরকমও বলে মৃত্যুর পর আমি নির্ঘাত দোজকে যাব, আমি বেহেশতে যাব না, আমি এত খারাপ কাজ করেছি, এখন বাবা তুই একটা কাজ করতে, এই মেয়েটাকে ছেড়ে দে। আজকে এত বছর পরে আমার আব্বা তখন এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমি মেয়েকে ছেড়ে দিব। আমি তখন বললাম, আব্বা তখন তো ওর একটা মাত্র সন্তান ছিল এবং সেই সন্তানের বাবা আমি ছিলাম না, ছিল এনায়েত স্যার। এখন অলরেডি আমার একটা মেয়ে সন্তানও আছে, আমার সন্তানটা এখনও দুধ খায়, মানে এই বয়সে তুমি আমার বলতেছো যে আমার সন্তানকে আমি ছেড়ে দেওয়ার জন্য, এটা তো আব্বা আমি পারবো না। আমার আব্বা বলে, না পারবি না, মানে অবশ্যই পারতে হবে, আমার যদি এলাকাতে বাঁচতে হয়, আমার এলাকাতে মান সম্মান নিয়ে বাঁচতে হলে এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই, এই পথে তোকে হাঁটতে হবে, তোকে এই মেয়েকে ছেড়ে দিতে হবে, তুই এই মেয়ের সাথে সংসার করতে পারবি না। যতভাবেই আমি আমার আব্বাকে বুঝালাম যে আব্বা তুমি শান্ত হও, ঠান্ডা হও এবং ঠান্ডা মাথায় তুমি বিষয়টা চিন্তা করো যে আমি ওকে বিয়ে করেছি, স্টিল আমি ওর সাথে সংসার করতেছি, এখন আমি ওকে ছেড়ে দেবো কেমন করে, ওকে এখন ছাড়ার তো আমার কোনো ওয়ে নাই। কিন্তু কোনোভাবে আমার বাবাকে আমি এটা বুঝাইতে পারলামই না। আমার বাবা একটা সময় আমার উপরে এতটাই রেগে গেল, এতটাই খেপে গেল, আমারে বলে, আমি তোকে বারবার বলতেছি মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য, তুই ছাড়বি না, আমি তোকে সন্তান হিসেবে ত্যায্য করবো, আমি তোর এই পরিবারে রাখবো না, আমাকে যে খারাপ কথা বলবে লোকেদের কাছে আমি বলবো যে আমি আমার এই সন্তানকে ত্যায্য করছি এবং মাহিন আমার ত্যায্য সন্তান, আমার একটাই সন্তান মহিন, আমি মহিনের সাথে থাকবো, তুই আমার সন্তান না। এইভাবে আব্বা আমার সাথে গালাগালিগুলো করার পর আমি তখন বাড়িতে আসছি, মানে বাসায় আসছি, পরে আবারও মানে বাসায় এরই মাঝে আমি আবার শ্বশুর বাড়িতে গেছি। আমার ওই সময় কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসছে এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমি তখন আমার শাশুড়িকে বলতেছি যে আপনারা আমার এরকম বিপদে ফালাইছেন, আজ আমি না পারি এদিকে যাইতে, না পারি ওইদিকে যাইতে, মধ্যখানে আজ আমি মরার দশা হয়েছে। আমার শাশুড়ি বলে, কেন, কী হয়েছে? আমি বলো, আমার আব্বা আম্মা এখন বলতেছে সাবিয়াকে ছেড়ে দেওয়ার জন্য। আমি তখন বলছিলাম ওরে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা আম্মা তখন রাজি হলো না, কিন্তু এখন আমার বলতেছে সাবিয়ারে ছাড়ার জন্য। এখন তো অলরেডি একটা মেয়ে সন্তান আমার সাবিয়ার পেটে, সাবিয়ার কোলে, আমি ওরে ছাড়বো কেমন করে? আমার শ্বশুর শাশুড়ি তখন বলে যে একটা কাজ করো, তুমি তোমার আব্বা আম্মার কথা বাদ দাও, আব্বা আম্মার কথা না শুনে তুমি তোমার বউর সাথে সংসার করো, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর মেয়ের জীবনটা নষ্ট করে কি হবে। এনিওয়ে আমি কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি। এই যে সাবিয়ার মা বা সাবিহা যে দরবারের মধ্যে যে কথাগুলো বলেছিল, আসলে আমি যেদিন সাবিহার ঘরের নিচে মানে খাটের নিচে লুকিয়েছিলাম, ওইটা হচ্ছে সাবিয়ার মানে আমার এনএস স্যারকে, আমার বন্ধু বান্ধবের ভিতরে কোনো একটা ক্রিমিনাল বা কোনো এক মির্জাফর এনএস স্যারকে বলে দিছে যে স্যার আপনাকে ধরার জন্য মাহিন এরকম চক্রান্ত করতেছে এবং ও মোবাইল নিয়ে ওই দিন মানে ওই রাতে যাবে, আপনাকে ধরবে, এটা এনএস স্যারকে বলে দিছে। এবং এনএস স্যার এটা শোনার পরেও এখানে আসছে।
আসার পরে এনএসআর ওই দিন ইয়াকে আপনার এই সাবিয়াকে খুব বেশি পড়ে নেয়, কিন্তু কাগজের মধ্যে এনএসআর লিখতেছিল যে তোমার খাটের নিচে মাহির আছে এবং মাহিরের সাথে তুমি এটা করবা ওইটা করবা, দেখো তোমার সাথে আমার যা হবার তা হয়েছে, এখন তুমি মাহিনকে ধরবা এবং মাহিনকে ধরার পরে আমি মাহিনকে একটা উচিত শিক্ষা দেবো, মাহিনকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। এগুলো কাগজের মধ্যে লিখছে এবং ও এগুলো পড়ছে, কোনো সাউন্ড করে না, এগুলো পড়ছে। পড়ার পরে স্যার তখন আসতে বেরিয়ে গেছে এবং ও আমাকে ধরছে এবং হাতে নাতে ধরার পরে রাতের বেলায় তো স্যারে বলে গেল যে দরবার হবে। এই দরবার হওয়ার কথা বলে স্যার চলে গেছে এবং ওই রাতে স্যার আবারও সাবিয়াদের বাড়িতে আসছে। এগুলো আমি পরে সাবিয়ার মুখে শুনতে পারি। আসার পরে সাবিয়ার মা এবং সাবিয়াকে নিয়ে বলছে যে দেখো, সাবিয়ার মাকে বললো যে আপনার মেয়ের তো কলঙ্ক হয়েই গেছে, আপনার মেয়েকে তো আপনি আর ভালো কোনো ঘরে বিয়ে দিতে পারবেন না, আপনার মেয়ের যেহেতু কলঙ্ক হয়েই গেছে, একটা কাজ করেন, আগামী দিন দরবারের মধ্যে আপনি আরও একটু সাজিয়ে গুছিয়ে বলবেন এবং সাজিয়ে গুছিয়ে বলার পরে ওই মাহিনের কাছে আপনার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিব, কারণ মাহিন অনেক মেধাবী একটা ছেলে, ও আপনার মেয়েকে বিয়ে করলে অনেক ভালো রাখবে এবং দেখা গেলো আপনার মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, ওই সংসারটাও ভেঙে গেছে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন দরবারের মধ্যে আপনার মেয়েটাকে এই মাহিনের কাছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এই কথাগুলো সব এনএসআরের প্ল্যানিং ছিল এবং ওই এনএসআরের প্ল্যানিং অনুযায়ী দরবারের মধ্যে গিয়ে মাহিনের মা আমার মানে আপনার সাবিহার মা আমার বিপক্ষে কথা বলে, একইভাবে সাবিও আমার উপরে ঝুঁকে পড়ে। এই জিনিসগুলো যখন সাবিয়ার সাথে আমার ক্লোজ হয়ে যায়, সম্পর্ক ভালো হয়ে যায়, কথাগুলো সাবিয়া নিজে আমার কাছে স্বীকার করে এবং ও আমার কাছে ক্ষমাও চায়। এখন কিন্তু আমাদের সম্পর্কটা এতটাই গভীর, এতটাই মধুর, আমি সাবিয়াকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। আমার সারা জীবনের কেরিয়ার, আমার পড়াশোনা সব কিছু ধ্বংস হয়ে গেছে একমাত্র ওর জন্য। তা ওরে আমি এখন ছেড়ে দেবো কেন? আমি আমার আব্বা আম্মার কথা শুনলাম না, আমি তখন পুনরায় আবারও চলে আসলাম আপনার চট্টগ্রাম শহরে। এসে আমি তখন সাবিয়ার সাথে থাকতেছি। একদিন আমার বাবা আসে আমার বাসায়, একদিন আমার মা আসে। আমার মা এসে সাবিয়ার সাথে খারাপ ব্যবহার করে, তোরে বারবার বলতেছে আমার ছেলেরে ছেড়ে দেওয়ার জন্য, তুই আমার ছেলেরে ছাড়তেছিস না কেন, কেন তুই আমার ছেলেকে নিয়ে পড়ে আসিস, এটা ওইটা বলে খুবভাবে আমার মা সাবিয়ার সাথে খারাপ ব্যবহার করে। একইভাবে আমার বাবাও আসে। বাবা এসে সাবিয়াকে বলে যে তুমি চলে যাচ্ছ না কেন, তোমাকে যে বারবার বলতেছি তুমি আমার ছেলের সাথে থাইকো না, তুমি কেন আমার ছেলের সাথে থাকতেছো, আমার ছেলে সহজ সরল বোকা একটা ছেলে, ওর জীবনটা তুমি নষ্ট কেন করতেছো, তুমি ওকে ছেড়ে দাও। মানে আমার বাবা মা দুজনেই সাবিয়াকে এমনভাবে সাবিয়াকে বুঝায় এবং এমনভাবে সাবিয়ার সাথে কথা বলে, সাবিয়া প্রচণ্ড কান্নাকাটি করে, মানে খুব কান্নাকাটি করে। ওর কাছে তো আসলে আর কোনো উপায় নাই, ও কী করবে, ও তো একটা অসহায় অবলা একটা মেয়ে। তো দেখা গেলো আমার আব্বা আম্মা এরকম করে যখন তার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, আমারও তখন কেমন কেমন করে আস্তে আস্তে করে এই আমার আব্বা আম্মার প্রতিও মায়া ঢুকে যায় যে আমার আব্বা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ধার্মিক মানুষ, বাজারে যেতে পারে না, ঘাটে যেতে পারে না, সবাই আমার আব্বাকে একটা কথাই বলে, তোমার ছেলে ওই মেয়েকে ছেড়ে দিচ্ছে না কেন, ওই মেয়েকে ছেড়ে দেওয়া দরকার। এবং আস্তে আস্তে করে তখন সাবিয়ের সাথেও না আমার পারিবারিকভাবে এক ধরনের একটা ঝগড়া লাগতে থাকে। মানে আমি সাবিয়াকে সহ্য করতে পারি না, আমার আব্বা আম্মার কথা শুনতেছি, আব্বা আমার কথা মানতেছি কেন, আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ কেন করি, সাবিয়া আমার সাথে ঝগড়া করে যে তুমি কেন তোমার আব্বা আম্মার সাথে যোগাযোগ করো, তাদের সাথে কথা বলো, তাদের সাথে তোমার এত কিসের কথা, তোমার ভাই কেন, তুমি কেন ভাইয়ের সাথে কথা বলবা। মানে টোটালি সাবিয়া আমাকে আমার পরিবারের মানুষের সাথে কথা বলতে দেয় না। আর আমার আব্বা আম্মা আসলে ও তখন আমার আব্বা আম্মার সাথেও ঝগড়া করে। তো এমন অবস্থায় চলে গেছে যে আমি ভাই ঘরের মধ্যে এক বিন্দু পরিমাণের শান্তি পাই না। ধরেন ঘরের মধ্যে আসছি পরে সাবি আমার সাথে আমার কানের কাছে বনবন শুরু করে। একে তো এনএসআরে বাচ্চারা পড়াশোনা করাইতেছে, আমার কাছে রাখতেছি নিজের সন্তান পরিচয়ে, এবং আমি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করি, ধরেন সারা রাত ডিউটি করি, দিনের বেলায় আসার পরে ঘুমাইতে পারি না, বাচ্চার কান্নাকাটিতে মাথা সবসময় গরম থাকে। মানে কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই এবং আল্লাহকে বারবার বলেছি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমি আর এটা নিতে পারতেছি না, আর কত, সব কিছুর তো একটা লিমিট আছে, আমার তো লিমিট ক্রস হয়ে গেছে। এরকম করে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে কাটতে কাটতে একটা পর্যায়ে ভাই আমাদের এবং সাবিয়ার সম্পর্কের মাঝে একটা তিক্ততা চলে আসে, প্রচণ্ড রকমের একটা তিক্ততা চলে আসে। এবং এই তিক্ততা ধরে আমি বেশ কয়েকবার সাবিয়ার গায়ে হাত তুলি, ওকে মারি, এবং ওকে মারতে মারতে একটা সময় আমি ওকে ডিরেক্টলি বলে ফেলে যে আমার আব্বা আম্মা যা বলছে আমি তাই করব, তুই অন্যের বাচ্চা নিয়ে আমার সংসারে আসলি কেন, তোরই তো অপরাধ, আমি তোরে ছেড়ে দিব। এবং আমার আব্বা এটা বলতেছে যে তিনি জমি বিক্রি করবে, জমি বিক্রি করে আমাকে টাকা দিবে এবং ওই টাকা দিয়ে আমি যেন এই মেয়েরে ছেড়ে দিই। আর এরকম করে আমার আব্বা আমার সিদ্ধান্ত নিতেছে, বা আমার আব্বা এটাও বলতেছে যে তারা কাবিনের টাকা দিতে হবে না। আমার আব্বা এক মুখে বলে কাবিনের টাকা দিবে, আরেক মুখে বলে গ্রামে 10 জন আছে, তো যেমন আমাদের এলাকার মেম্বার থেকে শুরু করে গণ্যমান্য লোকজন আছে, তারা অনেকে আমার আব্বারে বলে আমরা দরবার করব, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি কেন কাবিনের টাকা দিবেন, আপনার কাবিনের টাকা দিতে হবে না, এই মেয়ে অন্যের বাচ্চা নিয়ে আপনার ছেলে জীবনে আসছে, উল্টা ওই মেয়ের পরিবার আপনাদেরকে টাকা দিতে হবে।
আপনাদের মানসম্মান নষ্ট করছে। আপনার ছেলেটা এত মেধাবী ছিল, ও সবসময় ফার্স্ট ক্লাস পাইতো পরীক্ষায় এবং এত ভালো একটা স্টুডেন্ট, ওর জীবন নষ্ট করছে এবং আপনার জীবন নষ্ট করছে। আপনি একজন সম্মানিত শিক্ষক ছিলেন নুরানি মাদ্রাসার, আপনার মানসম্মান নষ্ট করছে। এই জন্য তো সাবিয়ার পরিবার উল্টা আপনাদেরকে জরিমানা দিতে হবে। আপনারা কেন সাবিয়াকে কাবিনের টাকা দিবেন? আমার আব্বা কাবিনের টাকা দেওয়ার জন্য রাজি, তারপরও গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে এমন এমন ঘটনা। তো তখন সাবিয়া করলো কি, তার বাবা মায়ের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করতে শুরু করে। আমার পরিবারে ভাই তখন এমন একটা অবস্থা হয়ে যায় যে আমি মনে হয় আমার শত্রুর সাথে রাতের বেলায় ঘুমাই। আমি যে সাবিয়ার সাথে রাতের বেলায় ঘুমাই, মানে আমার ভিতরে আমি থাকি না, আমি প্রচণ্ড ভয়ে থাকি। এবার যে সাবি আমাকে মেরে ফেললো বা এবার যে সাবি আমার উপরে অ্যাকশানে চলে গেল, আমার ক্ষতি করলো, মানে সবসময় নিজের ভিতরে একটা ভয় ভীতি এবং ভয় কাজ করতে থাকে যে কোনো সময় আমার কিছু একটা ক্ষতি করে ফেলতে পারে বা আমার এটা ওইটা করতে পারে, এরকম করে ভয়ে মনের ভিতরে বাসা বাঁধে। কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কী করব। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি আপনার অফিসে যাই, ঘাটে চাকরি করে ঘাটের অফিসে যাই এবং রাতে আমি অফিস করি এবং অফিস করে সকালবেলা যখন আমি বাসায় আসার পরে দেখতেছি যে সাবিয়া বাসার মধ্যে নাই, ও বাসায় নেই। ও যখন বাসায় নেই, আমি তখন বাসার মধ্যে ঢুকে দেখি যে আমার বাচ্চাগুলোও নাই, আমার বাচ্চাও নাই, ও নাই, কিন্তু ওর যে জামা কাপড় বা পরনের জুতা সব কিছুই আছে, শুধু ও নাই, আমার বাচ্চাগুলো নাই, বড় ছেলেটাও নেই, ছোটো মেয়েটাও নেই। তা ওদেরকে না পাইয়া আমি তখন বাড়িতে কল দিলাম আমার আব্বারে যে আমার আব্বা আম্মা কোনো কিছু করলো কি না। আমার আব্বা আম্মা বলতেছে যে কই, ও তো বাড়িতে আসে নাই। আমি বললাম তোমাদের সাথে কি আজকে কোনো কথা হয়েছিল? আমার আব্বা বলে না, আমার সাথে কোনো কথা হয়নি। মা বলে আমার সাথেও কথা হয়নি। ছোটো ভাইরে কল দিলাম, ছোটো ভাই বলে যে না, ভাবি তো আমাকে কোনো ফোন টোন দেয়নি, আমার সাথে কোনো কথা হয়নি। আমার আব্বা আমার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন সাবিয়ার মায়েরে কল দিলাম, বললাম যে মা, সাবিয়া কি আপনাদের বাড়িতে গেছে? বলে যে না, সাবিয়া তো আমাদের বাড়িতে আসে নাই। আমি বললাম আপনাদের সাথে ফোনে কোনো কথা হয়েছে? বলে না, আমাদের সাথেও তো ফোনে তেমন কোনো কথা হয়নি। আমি তখন সাবিয়ার বাবারে কল দিলাম, একইভাবে সাবিয়ার বাবাকেও জিজ্ঞেস করলাম, উনিও সাবিয়ার সম্বন্ধে কোনো কিছু বলতে পারতেছে না। তো রাতের বেলায় ও কোথায় চলে গেল? আমার বাসায় কোনো সিসি ক্যামেরা নাই, এটা একটা নর্মাল বাসা। তা কোথায় চলে গেছে না গেছে ভাই আমি তো আর বলতে পারি না। এবং আমাদের বাড়িতে কোনো দারোয়ানও নাই, ঘরে দরজা মরজা সব কিছু খোলা রেখেও চলে গেছে। বাসার মধ্যে এত মালামাল। দুপুর গড়িয়ে গেল, দুপুর প্রায় শেষ হয়ে গেল, দিনে 2টা বেজে গেল, তখন পর্যন্ত সাবিয়ার কোনো খবর পাইলাম না। তা 2টার দিকে ভাই আমি সারা রাত নাইট ডিউটি করছি, একে তো ঘুমাইতে পারতেছি না ওর টেনশানে, তার উপরে ও কোথায় চলে গেল। আমি তখন দিনে 2টার দিকে বাড়ির দিকে রওনা দিছি। দিনে 2টা বাজে বাড়ির দিকে রওনা দিছি, আমি বাড়িতে যাব এবং বাড়িতে গিয়ে আমি পৌঁছাই প্রায় 3:30টার দিকে। আপনার আসরের নামাজের পরই হঠাৎ করে আমাদের বাড়িতে তখন পুলিশ আসে। পুলিশ দেখে তো আমি অবাক হয়ে যাই যে কী ব্যাপার, পুলিশ কেন? আইসেই পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরাই দেয়, আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয় এবং হ্যান্ডকাপ পরানোর পরে আমি জিজ্ঞেস করলাম যে আমার অপরাধ কী। পরে বলতেছে আপনি আপনার বউকে মার্ডার করছেন, মার্ডার করে লাশ গুম করে দিয়েছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আমার বউকে আমি মার্ডার কোথায় করলাম? উনি বলে আপনার শ্বশুর এবং আপনার শাশুড়ি আপনার নামে মামলা করছে। কখন মামলা করলো এবং সেই মামলায় পুলিশ আমাকে সরাসরি ধরতেও চলে আসলো, আমার কোনো ওয়ার্নিং নাই, মামলার কোনো কপি নাই, কোনো কিছু না, আমাকে ওখান থেকে ধরে থানাতে নিয়ে গেল। এবং থানাতে নিয়ে যাওয়ার পরে আমি বুঝতেছি যে বড় কোনো মানুষের ইশারায় থানার পুলিশ এরকম করতেছে, বড় কোনো মানুষ এটার পিছনে ইন্ধন দিতে আছে এবং ওই বড় মানুষের কথায় পুলিশ আমাকে রিমান্ড পর্যন্ত দেয়। আমাকে রিমান্ডে নিয়ে যে পরিমাণের নির্যাতন, যে পরিমাণের অত্যাচার অবিচার আমার উপরে করে আমি বলে বুঝাতে পারবো না। আমি একটা সহজ সরল গ্রামের ছোট একটা ছেলে, আমার উপরে এমনভাবে বড় বড় নির্যাতন করে ভাই, আল্লাহর আরশটা মনে হয় কেঁপে ওঠে। প্রতিটা রাতে আমাকে রিমান্ডের নামে এভাবে অত্যাচার করা হয়। আমাকে বারবার একটা প্রশ্নই করা হয়, তোর বউকে তুই কোথায় লুকাইছিস, তোর বউকে তুই কোথায় রাখছিস, তুই বল। আমি কোনো কিছু বলতে পারি না। আমাকে বারবার বলে তোর বউকে তুই মেরে ফেলছিস, লাশ কোথায় গুম করছিস, লাশ কোথায় রাখছিস তুই সেটা বল। তা আমি তো আমার বউকে মারি না, আমি লাশ কোথায় রাখবো? আমি পুলিশের কাছে উল্টা কান্নাকাটি করে যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমার বউ কোথায় চলে গেছে, আমি আমার বউর খবর পাই না। এইভাবে একদিন 2 দিন নয়, প্রায় দীর্ঘ 3 থেকে 3.5 বছরের মতো আমি জেল খাটি। আপনি বুঝতে পারেন এই 3 থেকে 3.5 বছর আমার জীবনে যে কি ঘটে আমি বলে বোঝাতে পারবো না। আমি 2022 সালের দিকে, আমি 22 সালের লাস্টের দিকে আমি তখন জেল থেকে বের হই। করোনার সময়, ওই করোনার এই অবস্থার মধ্যেই পুলিশ আমাকে তখন নিয়ে যায়। তো এরপর আমি 22-এর লাস্টের দিকে বের হই। প্রায় 4 বছরের কাছাকাছি আমি জেল খাটি, আপনার প্রায় 4 বছরের মতোই হবে। আপনার করোনার আগে আমাকে ধরে, তো এরপরে আমি আবার 22 সালে বের হই, তার প্রায় 4 বছরের কাছাকাছি আমি জেলে থাকি। এবং ওই 4 বছরে কোন কারণে আমাকে জেলে রাখে, আমার অপরাধটা কি আমি আদৌ জানি না। এরপরে জেল থেকে বের হইলাম। বের হওয়ার পরে আমি জানতে পারি যে, এবং আমি যে বের হয়েছি এটা আমাকে আমার আবার একজন লয়ার ধরে বের করছে যে সাবিয়া ওর বাবা মায়ের আন্ডারে আছে
আমার বাবা মা ওর খোঁজ খবর নিচ্ছে, এইভাবে সাবিয়া বেঁচে আছে এরকম একটা নিউজ তখন পায়। চট্টগ্রাম শহরে সাবিয়া আছে, এটার ভিডিও ফুটেজ ওইটা দিয়ে তখন আমাকে থানা থেকে বেকসুর খালাস করা হয়। এবং বেকসুর খালাস করার পর আমি তখন থানা থেকে বাড়িতে আসি। আসার পরও দেখতে পাই সাবিয়ার সাথে এনআইএস স্যারের মানে তুমুল পরিমাণের ঝগড়া, মানে সাবিয়ার পরিবারের সাথে, সাবিয়ার আব্বা আম্মার সাথে এনআইএস স্যারের মানে এরকম যে মানে সাপে আর বেজিতে যুদ্ধ করলে যেরকম হয় না, এরকম একটা অবস্থা। সাবিয়ার বাবা সাবিয়ার মা এনআইএস স্যারকে মারার জন্য আসে, এনআইএস স্যারের পরিবার সাবিয়ার বাবা মাকে মারার জন্য যায়, মানে দুইটা পরিবারের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া। এবং এই ঝগড়ার সূত্র ধরে আমি চিন্তা করলাম যে তাদের মাঝে তো মধুর সম্পর্ক ছিল, কিন্তু এতটা ঝগড়া হলো কী করে, এতটা ফাইটিং হলো কী করে, আমি কোনো কিছুই বুঝি না। আমার আব্বা বলে তুই এগুলোর মধ্যে যাইস না, আমি তোকে পারিবারিকভাবে বিয়ে করাবো, তুই বিয়ে কর। ওই মুহূর্তে আমার আব্বা আম্মা তখন আমাকে জোর করে, মানে আমি আসলে বিয়ে করতে চাই না, এরপর আমাকে আরেকটা বিয়ে করাই দিল আমাদের এলাকাতে একটা বিয়ে করাল। এবং যেদিন আমি আমার মানে বিয়ে করি, বিয়ের পরের দিন দিনে 10টা বাজে আমার বাড়িতে তখন প্রচুর মেহমান আমার শ্বশুরবাড়ি থেকে আসছে। দিনে 10টা বাজে তখন সাবিয়া আমারে কল দিছে। এলাকার লোকজন আমার আব্বাকে সাহস দিল, তোমরা তোমার ছেলের বিয়ে করাই ফেলো, এখন আর এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তোমার ছেলেকে বিয়ে করাই দাও, এসব নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই, যা হবার তা হবে, পরে হবে। তো আমার আব্বা আমাকে বিয়ে করাই দিয়ে পরের দিন সাবিয়া দিনে 10টা বাজে আমাকে একটা অপরিচিত নাম্বার থেকে কল দেয়। আমি রিসিভ করি, পরে চিৎকার করে কান্না করতেছে যে মাহিন আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, তুমি আমার সাথে একটাবার দেখা করো। আমি বললাম না, আমি তোমার সাথে কোনো দেখা করবো না, তোমার সাথে দেখা করা আমার প্রশ্নই আসে না, আমি কেন তোমার সাথে দেখা করব। এরকম করে দীর্ঘ 1 সপ্তাহ আমাকে প্রতিদিন ফোন দিয়ে কান্নাকাটি করে চিৎকার করে। পরে আমি চিন্তা করলাম যেহেতু এরকমই করতেছে তাইলে আমি ওর সাথে একদিন দেখা করি। এবার আমি একদিন চট্টগ্রাম শহরে ওর সাথে দেখা করার জন্য যাই। দেখা করতে গেলেও আমার ছোট মেয়েটাকে কোলে করে নিয়ে আসে। তো বাবা তো আমি মেয়েটাকে দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই, বুকটা কেঁপে উঠছে, মেয়েটাকে কোলে নিছি, চুমো দিছি। পরে আমি বললাম যে এনএস স্যারের ছেলে কোথায়, এমনিই বলতেছে। পরে বলে ও বাসায়। তাই আমি বললাম যে তুমি এখন কি করো, বলে আমি একটা গার্মেন্টসে চাকরি করি। আমি বললাম ভালো কথা, তো এখন একটা জিনিস আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, এটা সত্যতা জানার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি আশা করি তুমি আমাকে মিথ্যা বলবো না, সত্যই বলবা। ও আমাকে বলে হ্যাঁ বলো না, বলবো। আমি বললাম আমি একটা বিষয় দেখি যে তোমাদের পরিবারের সাথে এনএস স্যারের পরিবার তো খুব মধুর একটা সম্পর্ক ছিল, খুবই মধুর সম্পর্ক ছিল, তো এই মধুর সম্পর্কের মধ্যে হঠাৎ কী করে বিষ ঢুকে গেল, এখন কেন এনএস স্যার তোমার সাথে ঝগড়া করে, এনএস স্যারের পরিবার তোমাদের সাথে ঝগড়া করে, এবং এরকমভাবে মানে বাড়াবাড়ি কেন হচ্ছে, আর তুমি বা কোথায় ছিলা, তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলা। আমাকে বলি সব কিছু বলার জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি, তুমি আমার সব কথাগুলো শোনো, শোনার পরে যদি তোমার কাছে মনে হয় আমি অপরাধী, তুমি আমাকে এখানে মেরে আমার লাশটা ঝুলাই দিয়ে চলে যাও। আমি বললাম ঠিক আছে বলো। ও আমাকে বলে যখন তুমি আমার পক্ষে ছিলা তখন আমিও তোমার পক্ষে ছিলাম, আমি তোমার সাথে কোনো বেইমানি করি নাই, আমি তোমার সাথে থাকছি, তুমি আমাকে রেখেছো। একটা পর্যায়ে যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো, তুমি তোমার আব্বা আমার সাথে সিদ্ধান্ত নিয়েছো তুমি আমাকে তালাক দিয়ে দিবা, এবং আমাকে তালাক দিয়ে তুমি আমাকে কোনো টাকা পয়সা দিবা না, আমাকে তুমি বাসা থেকে মানে আমাকে বের করে দিবা, এবং গ্রামের লোকজন সবাই তোমার আব্বার পক্ষে, কোনো কাবিনের টাকা দেওয়া লাগবে না, গ্রামের সবাই মিলে তোমার আব্বার পক্ষে ছিল। অ্যান্ড ওই মুহূর্তে তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার 2টা বাচ্চা, আমি এখন কোথায় যাব, কি করব, আমার এর আগে একটা বিয়ে হয়েছে, তুমি আমার দ্বিতীয় হাজব্যান্ড। এর ভিতরে হঠাৎ করে একদিন এনএস স্যার আমার আব্বা আম্মার সাথে ফোনে কথা বলে এবং কনফারেন্সে আমাকেও রাখে। কনফারেন্সে আমি থাকি, আমার বাবা থাকে, মা থাকে এবং এনএস স্যার থাকে। এনএস স্যার তখন বলে যে আমাকে এই মাহিন অনেক অপমান করছে, এত অপমান করছে যে আমি আমার সন্তানের সামনে মুখ দেখাইতে পারি না, আমি আমার সন্তানের সামনে দাঁড়িয়ে সন্তানকে দুটো কথা বলতে পারি না, এবং আজ আমার সন্তানরা আমার মাথার উপরে আমার সাথে এরকম করতেছে, ও আমাকে অপমান করছে। আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, যেহেতু সাবিহার নামে এরকম একটা কলঙ্ক হয়ে গেছে, এবং আজ হোক কাল হোক মাহিন কিন্তু সাবিয়াকে ছেড়ে দিবে, এবং সাবিয়াকে যদি মাহিন ছেড়ে দেয়, সাবিয়া কিন্তু তার কাবিনের 1টা টাকাও পাবে না। গ্রামের সব লোকজন মাহিনের পক্ষে এবং মাহিনের বাবার পক্ষে। তো আপনারা যদি আমার একটা কথা শোনেন, যেহেতু সাবিয়াকে নিয়ে আমাকে এত কলঙ্ক দেওয়া হয়েছে, আমি সাবিয়াকে বিয়ে করব, এবং মাহিনের সন্তান এবং আমার সন্তান, যেহেতু মাহিন বলেছে আমার সন্তান, মেনে নিলাম আমার সন্তান, 2টি সন্তানের বাবার দায়িত্ব আমি নিব, আমি ওকে আলাদা ঘর ভাড়া রাখবো এবং আমি ওকে অনেক সুখে রাখবো যদি আপনারা আমার কথা শোনেন। আমার আব্বা আম্মা তখন পুনরায় আবার ওই এনআইএস স্যারকে বিশ্বাস করে বললো যে ঠিক আছে স্যার, আপনার কথা আমরা শুনবো, আপনি যেটা বলেন আমরা সেটাই করবো। তখন নাকি সাবিয়ার বাবা এবং মাকে এনআইএস স্যার বুদ্ধি দেয়, একটা কাজ করেন, আপনার মেয়েটাকে লুকিয়ে ফেলেন, এবং আপনার মেয়েটাকে লুকিয়ে, যেহেতু আপনার ছেলের সাথে, আপনার মেয়ের জামাইয়ের সাথে আপনার মেয়ের সম্পর্ক ভালো না, আপনার মেয়েটাকে আপনারা লুকিয়ে ফেলেন এবং লুকিয়ে ছেলেটার নামে একটা মামলা দিয়ে দেন, এবং সেই মামলা টানতে গিয়ে ছেলেটা সারা জীবন জেলের ঘানি টানবে,
ও যে আমার উপরে কষ্ট দিয়েছে, আমাকে আমার সন্তানদের সামনে অপমান করেছে, গ্রামবাসীর সামনে অপমান করেছে, ওর উপর আমার প্রচণ্ড রকমের একটা শাস্তি আমি ওকে দিব। ও শাস্তি পাবে এবং একইভাবে আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু বিয়েটা আমি গোপনে করব, এটা আপনারা কাউকে জানাতে পারবেন না। যেহেতু আমার সন্তানাদি বড় হয়ে গেছে, গোপনে বিয়ে করে আমি চট্টগ্রাম শহরে আমি ওর 2টা সন্তান সহ ওকে আমি রাখবো এবং ওর ভরণ পোষণ থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব আমি নিব। কিন্তু আমার কথাই একটা, আপনারা ওই লম্পট মাহিনের উপরে প্রতিশোধ নিতে হবে। আপনারা মাহিনকে অন্তত কম করে হলেও 10 বছরের জেল খাটাবেন। ও আমাকে যেরকম কষ্ট দিয়েছে আমি সেরকম কষ্ট ওকেও দিতে চাই। এরপরে এই এনএস স্যারের কথা তখন সাবিহা আর সাবিয়ার বাবা মা সবাই তখন মেনে নেয় এবং মেনে নেওয়ার পরে সেদিন রাতে সাবিয়াকে তখন তার খালার বাড়িতে লুকিয়ে রাখা হয় এবং খালার বাড়িতে লুকিয়ে রাখার পরে আমাকে তখন জেলে দেওয়া হয় এবং জেলে দেওয়ার পরে আমি দীর্ঘ বছর নাকি জেল খাটি। আর এরই মাঝে সাবিয়ার বাবা মা বারবার এনএস স্যারকে বলে যে কী ব্যাপার, আপনি না বলছেন যে আমার মেয়েকে বিয়ে করবেন, করতেছেন না কেন? এই অজুহাত সেই অজুহাত দিয়ে কোনোভাবে সাবিয়াকে নাকি এনএস স্যার বিয়ে করে না এবং সাবিয়ার কাছেও যায় না। এবং একটা পর্যায়ে এরকম হয়েছে সাবিয়া কান্নাকাটি করার বাবা মায়ের কাছে যে তোমরা কেন শুধু শুধু মাহিনকে জেল খাটাইলা, মাহিনের তো আসলে অপরাধ নাই, তোমরা কেন এনএস স্যারকে বিশ্বাস করলা? উনি আগেও আমার জীবনটার এরকম ক্ষতি করছে, এখন আবারও করছে। তো সবাই তখন এনএস স্যার হাতে পায়ে ধরে এবং ধরতে ধরতে এনএস স্যার তখন আরও কঠিন হয়ে গেছে। কোনোভাবেই হচ্ছে এনএস স্যার আর সাবিয়াকে বিয়ে করে না, শুধু সাবিয়াকে দিয়ে, সাবিয়ার বাবা মাকে দিয়ে আমাকে জেলে ঢুকাইছে। এই নিয়ে এনএস স্যারের সাথে সাবিয়ার বাবা মায়ের তুমুল ঝগড়া এবং সেই ঝগড়ার সূত্র ধরে সাবিয়া আমার সাথে যোগাযোগ করে এবং আমি সত্য ঘটনাগুলো জানতে পারি। পরেও আমারে বলে তুমি বিয়ে করছো, আমি না খবর পাই না, যদি আমি জানতাম আমি তোমার বিয়েতে গিয়ে আমি তোমার হাতে পায়ে ধরে তোমাকে ঠিক করতাম। আচ্ছা তুমি বিয়ে করছো, এখন তো কোনো কিছু করার নাই, তুমি তোমার ওই বউটাকে ছেড়ে দাও, ওই বউটাকে ছেড়ে দিয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার সাথে থাকতে চাই এবং তোমার 2টো সন্তান আছে, তুমি তোমার বউটাকে তালাক করে দাও। আমি তখন বললাম তুমি কি বলো, আমি বিয়ে করলাম এখনও 2 দিনও হলো না, তুমি আমাকে তালাক করে দিতে বলো? আমি তো ওই মেয়েকে তালাক করতে পারবো না, তার তো কোনো অপরাধ নেই, আমি কোনো অপরাধ ওকে তালাক করব? অপরাধ যদি কেউ করে থাকে সেটা তুমি করেছো, অপরাধ যদি কেউ করে থাকে তোমার আব্বা আম্মা করেছে, কিন্তু যেই মেয়েটাকে আমি বিয়ে করেছি, বউ সাজিয়ে আমার ঘরে এনেছি, এই মেয়েটা তো আমার সাথে কোনো অপরাধ করে নাই। সাবিয়া তখন বলে দেখো আমি তোমার পায়ে ধরে বলতেছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি বললাম হ্যাঁ আমিও তো তোমার সাথে থাকতে চাই এবং তোমার সাথে থাকতে চাই, বড়িয়ে দিও, এত কাঠগড় পুড়িয়েছি, এত যুদ্ধ করেছি, কিন্তু কই হলো না তো। তুমি শেষবারের মতো এনএস স্যারকে আবারও বিশ্বাস করলা এবং এনএস স্যারকে বিশ্বাস করে জীবনের 4টা বছর আমাকে জেলে কাটাইতে হলো। আমি তখন তার কোনো কথা শুনলাম না, তার কোনো কথা না শুনলে আমি তখন বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে আমি আমার বর্তমান বউ নিয়ে খুব ভালোভাবেই সংসার করতে থাকি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বর্তমান যে ওয়াইফ আছে, আমার ওয়াইফ তখন বেবি কনসেপ্ট করে এবং বেবি কনসেপ্ট করার পরে আমার ওয়াইফের ঘরে তখন একটা মেয়ে সন্তান হয়, আমার ওয়াইফের ঘরে একটা মেয়ে সন্তান হয় এবং মেয়েটা হওয়ার পরে আমার ওই মেয়েটার জন্য মাঝে মাঝে খারাপ লাগতো, মানে সাবিয়ার কাছে যে মেয়েটা আছে, তো আমি আমার ওই মেয়ে সন্তানটাকে দেখার জন্য মাঝে মাঝে সাবিয়ার বাসায় যেতাম। কিন্তু লাস্ট কয়েকটা মাস ধরে ওর বাসায় যাওয়ার পর আমি একটা দৃশ্য দেখতে পাই, যেটা দেখার পরে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে। খারাপ লাগে বলতে এইটা, আমি লাস্ট কয়েকটা মাস ধরে যাওয়ার পরে দেখতে পাই যে সাবিয়া মূলত খারাপ কাজ করে, মানে খারাপ লাইন ঢুকে গেছে, বিভিন্ন ছেলেদেরকে তার বাসায় নিয়ে আসে এবং ও বিভিন্ন হোটেলে যায়। তো এই দৃশ্যটা দেখার পরে আমার তখন খুব খারাপ লাগলো যে আমার মেয়েটা তো ওর কাছে আছে। একদিন আমি ওর সাথে এই জিনিসগুলো জানার পরে আমি ওর সাথে ঝগড়া করি, ঝামেলা করি করে আমার মেয়েটাকে আমি আমার বাড়িতে নিয়ে আসি, আমার বাড়িতে নিয়ে আসি, আমার মায়ের কাছে নিয়ে আসি, আমার ওয়াইফের কাছে নিয়ে আসি। কিন্তু আমার বর্তমান যে ওয়াইফ আছে সে কোনোভাবে আমার সাবিয়ার মেয়েটাকে মেনে নিতে পারতেছে না। ও বলে সাবিয়া একটা প্রস্টিটিউট, ওর মেয়েও প্রস্টিটিউট, আমি এটাকে মানবো না। কোনোভাবে আমার ওয়াইফকে, আমার বর্তমান ওয়াইফের কাছে আমি আমার মেয়েটাকে রাখতে পারলাম না। কারণে অকারণে আমার মেয়েটার গায়ে হাত তোলে, আমার মেয়েটাকে মারে এবং মেরে আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কোনোভাবে আমার মেয়েটাকে সহ্য করতে পারে না। আমি মাস 1.5 মতো আমার মেয়েটাকে এই বাসায় রাখি, আমার বাড়িতে রাখি, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি পুনরায় আবারও আমার মেয়েটাকে সাবিয়ার কাছে দিয়ে আসতে বাধ্য হই। কিন্তু ভাই আপনার কাছে যে আমি এতক্ষণ এতগুলো কথা বললাম, এই সবগুলো কথা বলার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, বর্তমানে সাবিয়া সম্পূর্ণভাবে একজন খারাপ মেয়ে। বিভিন্ন হোটেলে যায়, বারে যায়, বিভিন্ন লোকদের সাথে কন্ট্রাক্টে কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, এখানে যায় ওইখানে যায় এবং আমার মেয়েটাও প্রায় অনেকটা বড় হয়েছে, আমার মেয়েটা ওর সাথেই আছে এবং বাবা মা আমাকে এখনও বলতেছে যাতে আমি এই মেয়ের খবর না নিই, এই মেয়েকে আমি না আনি। কিন্তু ভাই সাবিয়ার যে মেয়েটা আছে সাবরিনার শরীরে তো ভাই আমার রক্ত, আমার সাবরিনার শরীরে তো আমার রক্ত, সাবরিনা তো আমার মেয়ে। এটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না। আমার এক মেয়েকে নিয়ে আমি যখন ঘুমাই, আমার মেয়ে সাবরিনার কথা মনে হলে আমার চোখ দুটো তখন ভিজে টইটম্বুর হয়ে যায়।
আমার সাবরিনার তো কোনো অপরাধ নাই। এবং একটা পর্যায়ে এরকম হয়েছে যে আমি সাবরিনাকে নিয়ে আসার খুব চেষ্টা করি, আমার বউ সাবিহা আমাকে দেয়ও না। এখন অনেকেই আমাকে বলে বা সাবিহা নিজেও আমাকে বলে যে তুমি আমাকে নিয়ে যাও, অন্তত মাসে একবার হলে আমার সাথে থাকো, আমাকে খরচ দাও, আমাকে স্ত্রীর একটা পরিচয় দাও, আমি তোমার মেয়েটাকে ভালো রাখবো, তোমার ছেলেটাকে ভালো রাখবো। আমি তো কোনো অন্যায় করি নাই, আমার পরিবারের ফাঁদে পড়ছি, আমি এনএসআরের ফাঁদে পড়ছি। এখন কেন জানি আমার ভিতরে মনে হয় যে এই যে সাবিয়া বিভিন্ন ছেলেদের কাছে যাচ্ছে, বিভিন্ন খারাপ সম্পর্ক করতেছে, মানে আমার ভিতর কেন জানি ইদানিং ধরে মনে হচ্ছে যে আমি প্রয়োজনে সাবিয়াকে বিয়ে করে চট্টগ্রাম শহরে রেখে দিব। এবং সাবিয়াও আমাকে একই কথা বলতেছে, ওর বাবা মাও আর এখন ওর কোনো খবর নেয় না। ওর যে বাকি 2টা বোন আছে, ওই বাকি 2 বোনকে বিয়ে শাদী দিয়েছে ওর বাবা মা, তাদেরকে নিয়ে তারা ভালো আছে। এখন আর সাবিয়ার কোনো খবর নেয় না, সাবিয়া কোথায় আছে না আছে এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো সাবিয়া আমাকে বলে আমার জীবনটা তো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল, আমার জীবনে তো আর কোনো কিছু বাকি রইল না। আমি তোমার কাছে এখন অনুরোধ করে বলি তুমি আমাকে বিয়ে করো এবং বিয়ে করে আমাকে একটা নতুন জীবন দাও, যে জীবনে শুধু তুমি আর আমি থাকবো, আমরা দুজনকে খুব ভালোবাসবো। আমি কথা দিচ্ছি আমি কখনোই তোমার গ্রামে যাব না এবং আমি গ্রামে যেতে চাই না। আমি এখানে আমার 2 সন্তানকে নিয়ে চট্টগ্রাম শহরে থাকবো, বিভিন্ন ছেলের সাথে রাত কাটাতে আমার আর ভালো লাগে না। তুমি অন্তত মাসে একবার এসে আমার সাথে থাইকো, আমি 2 সন্তানকে মানুষ করবো, আমি প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করব, তুমি আমাকে খরচ দাও বা না দাও, অন্তত বউ হিসেবে আমাকে একটা স্বীকৃতি দাও। তো বেশ কয়েকটা মাস ধরেও আমাকে এগুলো বলে যাচ্ছে, আমি আসলে কোন সিদ্ধান্তে যাব এটা বুঝতে পারতেছি না। যার জন্য আপনার কাছে পুরোটা গল্প বলা এবং পুরোটা গল্প শুনে আপনি আমাকে মেহেরবানি করে একটা সিদ্ধান্ত দিবেন যে আমি কি সাবিয়াকে বিয়ে করে গোপনে ওকে চট্টগ্রাম শহরে রাখবো। আমার বর্তমান বউ কিন্তু অনেক ডিয়ারিং, ও যদি জানতে পারে আমি সাবিয়াকে বিয়ে করছি আবারও বা সাবিয়ার বাচ্চার কাছে যাচ্ছি, সাবরিনার কাছে যাচ্ছি, আমার বর্তমান বউ কিন্তু আমাকে জবাই দিয়ে দিবে। আর আমার বাবা মা আমার বর্তমান বউ ছাড়া কোনো কিছুই বোঝে না, আমার বর্তমান বউকে আমার ছাড়া কোনো অবস্থায় সম্ভব না। এবং এই মুহূর্তে এই প্রান্তে দাঁড়িয়ে আমি এখন কী করতে পারি, যার জন্য আপনার কাছে আমার এই গল্পটা বলো, আপনি আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন আপন ভাই, আপনার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মাহিনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, মাহিনের গল্পটা আসলে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু গল্পটা আমার হার্ট টাচ করেছে, আমার হৃদয়ে আঘাত করেছে। মাহিন আমাকে বলেছে একটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য। একই জায়গায় বারবার হোঁচট খাচ্ছে, তারপরও তাদের শিক্ষা হচ্ছে না। আর আমাকে বলে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য বা তাকে একটা পরামর্শ দেওয়ার জন্য। কী পরামর্শ দিব বলেন? এই সাবিয়া তো সেই সাবিহা, যেই সাবিয়া এনএসআরের কথা শুনে এই মাহিনকে বিয়ে করলো এবং সেই সাবিয়ার বাবা মা এনএসআরের কথা শুনে মাহিনের সাথে এত বড় বেইমানি করলো। আমি মাহিনকে একটা কথাই বলেছি, আপনি আপনার সাবরিনাকে নিয়ে আসেন যেভাবেই পারেন। যদি সাবরিনাকে আপনার বাবা মা রাখতে রাজি না হয় বা সাবরিনাকে আপনার বর্তমান ওয়াইফ নিতে রাজি না হয়, আমার একটা এতিমখানা আছে কুমিল্লাতে, আপনি আমার এতিমখানায় দিয়ে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার এতিমখানায় আপনার মেয়েকে রাখবো। আমার এতিমখানায় আরও অনেক বাচ্চারা আছে, অনেক মেয়ে বাবুরাও আছে, তাদের সাথে আপনার মেয়েও বড় হবে। তো আপনি এখানে দিয়ে যান। আর আপনি এই সাবিহার কাছে আর যাইয়েন না। এবার যদি যান তাহলে আর জিন্দা ফিরতে পারবেন না, কারণ যে একবার বেইমানি করতে পারে সে বারবার করতে পারে। এটাই হচ্ছে বাস্তব। আমি জানি না আমার যুক্তিটুকু কতটুকু রাইট হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে মাহিনকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন এই আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।